ওরে বেটা, তোর কথা তো আমি তো স্পষ্টই শুনতে পারতেছি। আচ্ছা, তাইলে এখন যেটা বিষয় সেটা হচ্ছে নাম্বার স্লাইড 2 কত 1। প্রথম দিয়েই দেন সবগুলা? এক নম্বরে আছে কিছু। সেরকম কিছু নাই, বাট হয়তো দু একটা পয়েন্ট থাকতে পারে মনে হয়। যারা তারপরে স্লাইডটা বাইর করি তাইলে বুঝবো না তারা। আমি কিছু অ্যাড ট্যাড করছি তো, মানে ওই ধরো যেগুলা অত ডিটেলসে না ওইগুলো একটু। আর যেহেতু আমি একাই যেহেতু আছি তো, হ্যাঁ তুই সেটাই। একবারে খুবই দ্রুত টাইমে যাইস, বুঝছো? হুম। তোরা তো আর তো প্রশ্ন হবে সেটা তো করার চান্স নেই। রেকর্ড শুরু করছো? হুম হুম, রেকর্ড আগেই শুরু করে দিছি। আচ্ছা, প্রথম স্লাইডে আমার মনে হয় এখানে ওরকম কিছু একটা নাই। মানে বললে বলা যায়, কিন্তু আমার মনে হয় যেহেতু এখন কেউ নাই, তো এটা মনে হয় ওইভাবে বলার দরকার নেই। আহ, মোটামুটি সবগুলো দেওয়াই আছে আসলে। এই যে এটা সুন্দর জিনিসপত্র আছে, ডেটা মাইনিং কোন কোন ফিল্ড লাগে তো সেটা দেওয়া আছে। এই মানে ওরকম কিছু নাই, মানে একবার পড়লেই সবাই মোটামুটি বুঝতে পারবে। একদম থিওরি এই জায়গায় নাকি? এখানে সবই থিওরি বলা, তো দুইটা মনে হয় চিত্র, ওই যে যেগুলো আছে প্রসেস, ওটা জাস্ট দেখে নিলে হলো। 1 নাম্বার বাদ, 2 নাম্বারটা দেখি। 2 নাম্বারে 2 নাম্বারে কি জিনিসপত্র আছে? 2 নাম্বারে একটু দেখার দরকার। 2 নাম্বার আমরা ফার্স্টের দিক দিয়ে দেখি কি হলো, উল্টা পাল্টা করে ফেলছি। 2 নাম্বার স্লাইডে যেটা আছে সেটা হচ্ছে আমাদের প্রথমে বলা হয়েছে টাইপস অফ ডেটা সেট, মানে ডেটা সেট কিরকম হইতে পারে, কোন কোন টাইপের ডেটা সেট আসলে আমরা ডেটা সেট, ডেটা মাইনিং এর ক্ষেত্রে কোন কোন টাইপের ডেটা সেট নিয়ে কাজ করতে পারি। সেটা এখানে দেওয়া আছে যে রেকর্ড হইতে পারে, সেটা গ্রাফ হইতে পারে, অথবা অর্ডার ডেটা সেট হইতে পারে, অথবা ইমেজ টাইপের ডেটা সেট হইতে পারে। সেগুলো নিয়ে আমরা ডেটা মাইনিং করতে পারি সেগুলোর ভিতর থেকে। এখন ডেটা মাইনিং এর ক্ষেত্রে ডেটা অবজেক্ট কি? ডেটা অবজেক্ট হলো প্রত্যেকটা যে এন্টিটি থাকে, আমাদের ডেটাবেসে যে এন্টিটি পড়ছিলাম সেই এন্টিটি গুলো মূলত এখানে ডেটা এক একটা অবজেক্ট। যে তোর কাস্টমার যে এন্টিটি থাকবে সেই কাস্টমার এন্টিটি, কাস্টমারটা একটা অবজেক্ট। আবার স্টোর আইটেমস, অনেকগুলো আইটেম থাকবে, সেই আইটেমটাই মূলত একটা অবজেক্ট। এগুলাই আর কি। তো সেই অবজেক্টের মধ্যে তো অ্যাট্রিবিউট থাকে, অর্থাৎ বিভিন্ন ধরনের ফার্স্টে তো রো থাকে, রো এর মধ্যে কলাম থাকে, তো এক একটা কলামরে এক একটা অ্যাট্রিবিউট বলা যায়, যেটা ডেটাবেজ আমরা পড়ছি অলরেডি। এখন অ্যাট্রিবিউট হইতে পারে 3 টাইপের, সেটা হচ্ছে নমিনাল হইতে পারে, বাইনারি হইতে পারে, অথবা নিউমেরিক হইতে পারে। নিউমেরিক বলতে কোয়ান্টিটেটিভ, অর্থাৎ সংখ্যা টংখ্যা গণনা করা যায়। যেরকম যদি নমিনাল কথা চিন্তা করি, তাহলে যেরকম মানুষের হেয়ার কালার থাকতে পারে, তারপরে মেরিটাল স্ট্যাটাস থাকতে পারে, অকুপেশন, এগুলা নমিনাল টাইপের, অর্থাৎ যেগুলো মূলত সংখ্যা টাইপের না, এমনি জাস্ট নাম টাম দিয়ে আর কি প্রকাশ করে ওগুলা। আর বাইনারি হলো, বাইনারি তো জানি আমরা, জিরো আর জিরো ওয়ান বলতে মানে দুইটা স্টেট থাকবে সেখানে। যেমন আমরা যদি চিন্তা করি যে জেন্ডারের ক্ষেত্রে শুধুমাত্র মেল ফিমেল হইতে পারে, তাহলে দুইটা স্টেট। আবার এই বাইনারির ক্ষেত্রে দুইটা ব্যাপার থাকে, সেটা হচ্ছে সিমেট্রিক বাইনারি আর একটা অ্যাসিমেট্রিক বাইনারি। এই যে জিরো আর ওয়ান, এই জিরো আর ওয়ানের ক্ষেত্রে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে যখন ধরো এই জিরো আর ওয়ান দুইটার প্রায়োরিটি আসলে সেম টাইপের থাকবে, অর্থাৎ জিরো, জিরোর জন্য প্রায়োরিটি 50%, ওয়ানের জন্য প্রায়োরিটি 50%, আর দুইটাই 50-50। সেক্ষেত্রে আমরা বলবো সিমেট্রিক বাইনারি। অর্থাৎ যদি আমরা জেন্ডারের কথা বলি, তাহলে মেল বললে একটা বোঝায়, ফিমেল বললে একটা বোঝায়, মানে এদের মধ্যে কোনোটার প্রায়োরিটি আমি বেশি দিতেছি না। কিন্তু অ্যাসিমেট্রিক বাইনারির ক্ষেত্রে একটার প্রায়োরিটি আমরা বেশি দেবো। যেমন ধরো মেডিকেল টেস্টের ক্ষেত্রে যদি কারো এইচআইভি পজিটিভ চলে আসে, তাহলে সেক্ষেত্রে আমরা অন অ্যাসাইন করে দিই, আর যদি নেগেটিভ চলে আসে তাহলে জিরো অ্যাসাইন করে দিই। তো সেক্ষেত্রে আসলে আমাদের এখানে এই যে পজিটিভ ভ্যালু, অর্থাৎ অনের প্রায়োরিটি অনেক বেশি, কারণ যেহেতু এইচআইভি পজিটিভ একটা গুরুত্বপূর্ণ মানে সমস্যা। তো সেই ক্ষেত্রে ডেফিনেটলি আমাদের অনের প্রায়োরিটি বেশি থাকবে সবসময়, যাতে করে মানে টেস্টটা কি বলে, টেস্টটা অ্যাকিউরেট
অ্যাকুরেট হয় আর কি। তো সেই দিকটা বেশি খেয়াল রাখতে হয়, এই জন্য ওয়ানের ভ্যালুটা এখানে বেশি প্রায়োরিটি পায়, আর জিরোর ভ্যালুটা ওরকম ভাবে খুব একটা প্রায়োরিটি পায় না। আর অর্ডিনাল নাম্বার তো আমরা জানি যে অর্ডিনাল নাম্বার হচ্ছে সিকোয়েন্সিয়াল নাম্বার, অর্থাৎ কোনো কিছুর সাইজ যদি আমি বলি তাহলে হইতে পারে হয়তো বা স্মল, মিডিয়াম বা লার্জ হইতে পারে, বা গ্রেড হইতে পারে, আমরা যে এ প্লাস এরকম গ্রেডিং সিস্টেম হতে পারে, অথবা আর্মি র্যাঙ্কিং হতে পারে, র্যাঙ্কিং ট্যাঙ্কিং আর কি, যেগুলো অর্থাৎ অর্ডারিং যেগুলো আছে সেগুলোকে মূলত অর্ডিনাল নাম্বার বলে। কারণ এখানে আবার কি বলে অ্যাট্রিবিউট হইতে পারে, ইন্টারভাল টাইপের হইতে পারে, রেশিও টাইপের, তো এগুলা মানে খুব একটা ইম্পর্টেন্স নেই, এগুলো একবার দেখলেই হয়। ডিসক্রিট অ্যাট্রিবিউট কি আর কন্টিনিউয়াস অ্যাট্রিবিউট কি? তো ডিসক্রিট আমরা জানি, ডিসক্রিট হচ্ছে এক্স্যাক্টলি একটা ভ্যালু থাকবে, যেমন জিপ কোড, জিপ কোড একটা ভ্যালু থাকে, যেমন ঢাকার জিপ 1310, সো 1310 ডেফিনেটলি ফিক্স থাকবে সবসময়। কিন্তু যদি আমি কন্টিনিউয়াস এর কথা বলি, কোথায় গেলাম, যদি কন্টিনিউয়াস এর কথা বলতে দেখা যায় যে আমরা যদি কোনো একটা টেম্পারেচার নিয়ে কথাবার্তা বলি, তো টেম্পারেচারে কিন্তু মানে কন্টিনিউয়াস ভ্যালু আসে, বা হাইটের ক্ষেত্রে বা ওয়েটের ক্ষেত্রে ভ্যালু আসে। আবার অনেক সময় আমরা যদি কোনো রেঞ্জ নিয়ে কাজ করি, ধরো 10 থেকে 15 ভিতরে একটা রেঞ্জ নিয়ে কাজ করি, তখন সেটা কিন্তু একটা কন্টিনিউয়াস ভ্যালু হবে। তো এরকম ভাবে ডিসক্রিট অ্যাট্রিবিউট বা কন্টিনিউয়াস অ্যাট্রিবিউট হতে পারে। এখন এই জায়গায় আমাদের স্ট্যাটিস্টিক্স এর কিছু জিনিসপত্র লাগবে, যেগুলা মিডিয়ান অথবা মিন মিডিয়ান মোড বের করার জিনিসটা, কোয়ান্টাইজ কি, আউটলায়ার্স কি, ভেরিয়েন্স কি, সেগুলো বের করার দরকার আছে আমাদের। তো আমরা যদি একটু এখান থেকে দেখার চেষ্টা করি, সেটা হচ্ছে মিন, মিডিয়ান আর মোডের ক্ষেত্রে আমাদের কি করতে হয়। মিন তো আমরা জানি, মিন হচ্ছে সবগুলা যে আমাদের ফ্রিকোয়েন্সি থাকবে, সেই ফ্রিকোয়েন্সি গুলার যোগ করে তারপরে সেই যোগফলটাকে আমরা হলো যোগফলটাকে নিচে রাখবো, আর হচ্ছে আমাদের এ, একটু ইন্টারাপ্ট করি, হুম, এই পেজগুলো কি তুই লাগাইছো? হ্যাঁ, এটা নাই, নাই তো নাকি? না এটা এটি তো নাই, এই জন্য লাগাই রাখছি আর কি, কারণ এই ম্যাথই তো, মানে ওই ম্যাথ, এই ম্যাথের সূত্রই দেওয়া আছে কিন্তু ম্যাথ করা নেই। হ্যাঁ, হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, ক্যারি অন। তো যেহেতু আমরা মিন বের করবো, তাহলে সেক্ষেত্রে মিন বের করার সূত্র হচ্ছে এরকম যে সামেশন অফ এফ, অর্থাৎ আমাদের ফ্রিকোয়েন্সি থাকবে যতগুলো আছে সেগুলো সামেশন ইনটু হচ্ছে এক্স। তো প্রত্যেকবার সাথে ইনটু এক্স করতে হবে। এক্স মানে হচ্ছে আমাদের যে ক্লাস থাকবে ওই ক্লাসের মধ্যমান আর কি। তো 0 আর 2 যোগ করলে 2 হয়, তো সেটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করে দিই তাহলে 1 হয়। আবার 2 আর 4 কে যোগ করলে 6 হয়, সেটাকে 2 দিয়ে ভাগ করলে 3 হয়। এরকম শ্রেণীর মধ্যমান বের করে সেটার সাথে যদি আমি এটা প্রত্যেকটা গুণ করে দিই তাহলে এফ এক্স। তো এটা যোগ করে দিলে টোটাল এফ এফ ইন্টু এক্স হয়, মানে সামেশন এফ এক্স হয়। তো 70 সেটাও উপরে লিখলাম, আর হলো তোমার আমার যে টোটাল ফ্রিকোয়েন্সি আছে সেটা দিয়ে যদি ভাগ করে দিই তাহলে এটা আমাদের মিন হয়ে যাচ্ছে, অর্থাৎ অ্যাভারেজ। অ্যাভারেজ আসলে মানটা কত সেটা আমরা মিন হিসেবে পাইলাম। এখন আমরা যদি একটু মিডিয়ান মিডিয়ান বের করার চেষ্টা করি, তাহলে মিডিয়ান বলতে আসলে মধ্যমান কোনটা আসলে, বা ম্যাক্সিমাম মান কোন জায়গায় আসলে লাই করে, সেই জিনিসটা বের করার সিস্টেম হচ্ছে মিডিয়ান। তো সেক্ষেত্রে আমরা যদি বের করার চেষ্টা করি তাহলে সূত্র দেওয়া আছে, মিডিয়ানের সূত্র এল প্লাস এন বাই টু মাইনাস সিএফ। সিএফ মানে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, অর্থাৎ যেটা মিডিয়ান ক্লাস হবে সেই মিডিয়ান ক্লাসের উপরেরটা হবে সিএফ। তো মিডিয়ান ক্লাসটা আগে বের করতে হবে, তো সেটা কিভাবে বের করবো আমরা? মিডিয়ান ক্লাস যেহেতু আমরা বলছি যে মাঝখানে কোনো একটা ক্লাস, তার মানে মাঝখানে বলতে আমরা আমাদের যে গণসংখ্যা থাকবে মানে ফ্রিকোয়েন্সি থাকবে এফআই, সেটাকে আমরা 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে ভাগ করার পরে যেটা আসবে 30, এটাকে আমরা এই যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির মধ্যে, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কিভাবে বের করবে সেটা তো আমরা জানি যে 5 এর সাথে প্রথমে 5 থাকবে, তারপর 5 এর সাথে 10 যোগ করে 15 এখানে হবে, তারপরে 15 এর সাথে 12 যোগ করে 27 এখানে হবে, এইভাবে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। তো এই কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির মধ্যে একটু খেয়াল করতে হবে যে আসলে 30 কোন জায়গায় লাই করে। তো আমরা যদি উপর থেকে চিন্তা করে আসি তাহলে দেখবো যে 15 ঘরে 30 নাই, 27 ঘরে 30 নেই, কারণ 27-এর পরের ঘরে 30 আসবে। তো সেক্ষেত্রে আমরা বলবো যে 42-এর যে ঘরটা আছে সেই ঘরটাই আসলে আমাদের মিডিয়ানের যে মিডিয়ান ক্লাসের যেই ঘর সেটা হলো মিডিয়ান ক্লাসের ঘর, এটা আমাদের, এটা হলো মিডিয়ান ক্লাসের ঘর। এটার উপরে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের সিএফ। তাহলে আমাদের এন বাই টু তো আমরা পাইছি অলরেডি 30, মাইনাস সিএফ মানে 27। আর এফ এর মান তো আমরা জানি, এফ এর মান হচ্ছে আমাদের কত, এফ এর মান কত, 15। এফ এর মান কত, 15। এটা কিভাবে, আমাদের যে মিডিয়ান ক্লাসের যে ফ্রিকোয়েন্সি আছে না, সেই ফ্রিকোয়েন্সিটা আমাদের 15, তাহলে ওই ফ্রিকোয়েন্সি নিতে হবে, 15 নিলাম। আর আর কি থাকে, ইনটু এইচ। এইচ মানে হচ্ছে এই ক্লাসের ডিফারেন্স কত,
30 থেকে 40-এর মধ্যে ডিফারেন্স কত? 10। সো এটা 10। আর এল এল হচ্ছে আমাদের যে ক্লাস আছে, এই যে ক্লাসের ইন্টারভ্যাল লোয়েস্ট যে ভ্যালুটা আছে, লোয়েস্ট ভ্যালু কত? 30। তো 30 এর সাথে 30 যোগ 30 মাইনাস 27/15 ইন্টু 10। সো যোগ টোগ করলে গুণ করলে মিডিয়ান 32। কেডা আইছে? উ জেসিএস। আচ্ছা, তারপরে এটা তো গেল আমাদের মিডিয়ান। এখন যদি মুড বের করতে চাই, তো মুড বের করা ইজি। কি করতে হবে? শুধুমাত্র আমাদের যে ওই যেটা দেওয়া আছে ওখানে নতুন করে আর কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির জন্য আলাদা কিছু করা লাগবে না, শুধু মার্কস দেওয়া থাকছে আর যে ফ্রিকোয়েন্সি দেওয়া আছে ওটা থাকলেই হবে। এখন আমাদের যেই ঘরে ফ্রিকোয়েন্সি আসলে সব থেকে বেশি সেটা নিতে হবে, সেটা হচ্ছে আমাদের F1। আর সেটার উপরের যে ঘরটা থাকবে সেটা আমাদের F0, আর এটার নিচে যে ঘরটা থাকে সেটা হচ্ছে F2। তো মুড বের করার সূত্র হচ্ছে এল প্লাস, অর্থাৎ যেই ঘরটা আমাদের মুডের ক্লাস ছিল, তো ওইটার যেই লোয়েস্ট যেই আর কি ইন্টারভাল, লোয়েস্ট ইন্টারভাল হচ্ছে 20। তো আমরা 20 লিখলাম এল এর মান, আর প্লাস F1 তো আমরা জানি কত, F1 হচ্ছে 6। তো 6 মাইনাস F0 কত? 5 বাই 2 F1 মাইনাস F0 মাইনাস F2 আর ইন্টু এইচ কত? এই যে ঘর, এই ঘরের হচ্ছে ডিফারেন্স। তাহলে এই ঘরের ডিফারেন্স হচ্ছে কত? 10। তো 10 হলে এইচ এর মান হলো 10, তাহলে সেক্ষেত্রে আমরা মুড বের করলাম 25। এই গেল আমাদের মিন, মিডিয়ান এবং মুড বের করার সিস্টেম। এখন আহ, এটা তো নর্মাল একটা এক্সাম্পল দিয়ে দেখছি আমি, মানে অনলাইন ইউটিউব দিয়ে নিছিলাম। এখন ওই আমাদের যে স্লাইডে যে এক্সাম্পলটা দেওয়া আছে সেটা হচ্ছে এটা, এইজ দেওয়া আছে আর এইজ এর ফ্রিকোয়েন্সি দেওয়া আছে এটা। সো এটার ক্ষেত্রে আমরা যদি মিন, মিডিয়ান, মুড বের করতে চাই, সেম সিস্টেম, আমরা ওই সেম ফর্মুলাই ফলো করব। আসলে উপরে যে ফর্মুলা দেওয়া আছে সেরকম ভাবে। তো এখানে ওই ট্যাবুলার আকারে ওইভাবে দেওয়া নাই, নর্মালি ওরা মিড পয়েন্ট পয়েন্ট চ্যাট জিপিটি দিয়ে করাইছি, তো তো মিড পয়েন্ট এন্ড এইভাবে বের করে দিছে ওরা। সো সিস্টেম তো সেম। আমাদের কি করতে হবে? যখন মিন মিন বের করব, তো মিন বের করার জন্য আমাদের কি করতে হবে? ফার্স্ট হচ্ছে মিড পয়েন্ট বের করতে হবে, মিড পয়েন্টের সাথে ফ্রিকোয়েন্সি গুলা গুণ করে দিতে হবে। গুণ করে তারপর সবগুলো যোগ করে যোগফলটা উপরে থাকবে, আর আমাদের যে ফ্রিকোয়েন্সি আছে সেই ফ্রিকোয়েন্সি গুলোর যোগফলটা নিচে থাকবে। সো ফ্রিকোয়েন্সি দিয়ে যখন আমরা এই কি বলে ফ্রিকোয়েন্সি ইনটু মিড পয়েন্টের গুণফল যদি আমরা ভাগ করে দিই, তাহলে আলটিমেটলি যেটা হবে সেটা আমাদের মিন হবে। তো মিন হলো 35.7। আর মিডিয়ান, মিডিয়ান সেম সেম সিস্টেমে মিডিয়ান ক্লাস আমাদের বের করতে হবে এখানে। তো মিডিয়ান ক্লাস বের করে এখানে মিডিয়ান হবে 33.94। আর মুড মুড বের করলে 39 হবে। এখন আর একটা জিনিস, সেটা হচ্ছে মিন, মিডিয়ান, মুড বের করা হয়ে গেলে এখন আমাদের বের করতে হবে হচ্ছে Q1 Q3, অর্থাৎ কোয়ান্টাইল বের করতে হবে। মানে কোয়ান্টাইল বের করার, আসলে কোয়ান্টাইল কেন বের করব সেটা একটা বিষয়। সো কোয়ান্টাইল বের করব এই কারণে, সেটা হচ্ছে আমাদের যে অ্যানালাইসিস, অর্থাৎ আমরা যে মানে ডেটা মাইনিং করতেছি, সো ডেটা মাইনিং এর মূল উদ্দেশ্য এরকম কিছু একটা আমাদের বক্স প্লট, অর্থাৎ মানে আমাদের একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দরকার। কারণ গ্রাফিক্যাল রিপ্রেজেন্ট যদি আমরা করতে পারি, তাইলে আমরা সেখান থেকে কিছু ইনসাইট পাবো যে হ্যাঁ ঠিক আছে, ডেটাগুলো কিরকম কি আছে। তো সেই এইরকম একটা গ্রাফ প্লট করার জন্যই আমাদের মিন, মিডিয়ান, মোড বের করা এবং হচ্ছে তোর Q1 Q3 বের করা। সো Q1 Q3, Q1 হচ্ছে ফার্স্ট কোয়ান্টাইল, আর কিউ থ্রি কে বলে থার্ড কোয়ান্টাইল, মানে থার্ড কোয়ান্টাইল বলে। তো এই গ্রাফে যদি আমরা একটু দেখি, এটার মূলত বক্স প্লট বলে। এই বক্স প্লটের এই যে এই পয়েন্টটা, এই পয়েন্টটার বলে হচ্ছে লোয়ার কোয়ান্টাইল বা Q1 বা ফার্স্ট কোয়ান্টাইল যেটা আর কি। আর ভিতরে এই যে মাঝখান বরাবর যেটা আছে এটা হচ্ছে মিডিয়ান ক্লাস। আর এই পাশে যেটা থাকে এটা হচ্ছে আমাদের আপার কোয়ান্টাইল বা Q3। আর এই যে এখানে যে বলছে Q1 আর এখানে যে বলছে Q3, এটার যে ব্যবধান সেটাকে বলে হচ্ছে IQR, অর্থাৎ ইন্টার কোয়ান্টাইল হচ্ছে রেঞ্জ। আর এই যে যেটা দেখতেছি এটারে এটারে আমাদের আপার এক্সট্রিম বলে, অর্থাৎ ম্যাক্সিমাম ভ্যালু বলে, এই যে দেওয়া ম্যাক্সিমাম ভ্যালু বলে। আর নিচের দিকে এই যে এই পাশে বাম পাশে যেটা আছে এটারে বলে মিনিমাম ভ্যালু। অর্থাৎ এই যে আমাদের যে রেঞ্জটা, টোটাল রেঞ্জটা দেওয়া আছে, এই টোটাল রেঞ্জের ভিতরে যে ডেটাগুলো আমরা পাবো সেই ডেটাগুলো নিয়ে আমাদের পরবর্তীতে কাজ করতে হবে। আর এর বাইরে যে ডেটাগুলো থাকবে না, ওই ডেটাগুলো নিয়ে আমাদের কাজ করার দরকার নেই, কারণ ওই ডেটাগুলো আসলে আমাদের যে ডেটা মাইনিং এর ক্ষেত্রে খুব একটা ইফেক্ট করবে না। আর এই যে বক্সের মতো জায়গাটা আছে, এই জায়গার যে ডেটাগুলো, সেই ডেটাগুলো সব থেকে বেশি আসলে গুরুত্ব।
কারণ এই ডেটাগুলো নিয়ে আমাদের বেশি অ্যানালাইসিস করতে হবে। এইখানে যে ডেটা থাকবে বা এখানে যেটা থাকবে সেগুলো অ্যানালাইসিস করবো অবশ্যই, বাট সেগুলো খুব বেশি ইফেক্ট করবে না। আর এই যে রেঞ্জের বাইরে যেগুলো থাকবে সেগুলোর দরকারই নেই আর কি। সো এই বক্স বানানোর জন্যই মূলত আমাদের মিন মিডিয়ান মোড বের করা, কিউ1 কিউ3 বের করা, আর মিনিমাম আর ম্যাক্সিমাম বের করা। তো আমরা একটু আগে দেখছি হচ্ছে মিন মিডিয়ান মোড বের করা। তো এই মানে আমাদের যে গ্রাফ বানাইতে শুধুমাত্র মিডিয়ান যেটা লাগে সেটা পাইছি, বাট আমাদের এই যে কিউ1 সেটা বের করতে হবে, কিউ3ও বের করতে হবে, আবার এটা হলো আমাদের মিনিমাম, তাহলে মিনিমাম ভ্যালু বের করতে হবে, ম্যাক্সিমাম ভ্যালু বের করতে হবে। তো সেগুলো কিভাবে বের করা যায় সে কারণে মূলত আমাদের এই এত কাহিনী আর কি। তো আমাদের কিউ1 আর কিউ3 আমরা কিভাবে বের করব? সো যেহেতু কিউ1 বলছি, এখন কিউ1 মানে হলো ফার্স্ট কোয়ান্টাইল, অর্থাৎ 25% ভ্যালু এই যে রেঞ্জ, এই রেঞ্জের মধ্যে থাকবে 25% ভ্যালু। কারণ আমরা জানি যে একটু আগে যে হচ্ছে আমরা কি বের করছিলাম, মিডিয়ান বের করছিলাম, মিডিয়ান রে ভাগ করছিলাম এই যে আমাদের যে টোটাল ফ্রিকোয়েন্সি, এই ফ্রিকোয়েন্সির 2 দিয়ে ভাগ করছিলাম। কেন? কারণ আমরা বলছিলাম যে মাঝামাঝি কোনো একটা জায়গায় আসলে ভ্যালুটা থাকবে, এই কারণে 2 দিয়ে ভাগ করছিলাম। অর্থাৎ 50% ভ্যালু যেই জায়গায় আসলে ফল করে সেই জায়গায় আমরা মিডিয়ান বের করি। এখন যদি আমি বলি যে 25% ভ্যালু যে জায়গায় ফল করবে সেটা বের করতে, তাহলে অবশ্যই এন রে 4 দিয়ে ভাগ করলেই আমরা সেটা পাবো। তো সেটা আমরা যদি এখানে করি, এনরে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে আমাদের যেটা পাবো সেটা হচ্ছে কিউ1 এর যে পজিশনটা, অর্থাৎ কিউ1 এর জন্য আমাদের যেই কি বলে, কিউ1 এর জন্য আমাদের যে আসলে আহ, যে ঘরটা সেটা পাবো। আর যদি আমরা সেটাকে হচ্ছে তোর 75%-এর জন্য বের করতে চাই, 25%-এর জন্য বের করছি, তাহলে কি 4 দিয়ে ভাগ করছি, আর 75%-এর জন্য বের করতে হলে 75% 25%-এর কত কত গুণ, 3 গুণ, তাহলে জাস্ট 3 দিয়ে গুণ করলেই হয়ে যাবে। অর্থাৎ এই যে 25%-এর যে মান বের করছি, এটা যদি আমি হচ্ছে 3 দিয়ে গুণ করি এখানে, তাইলেই হচ্ছে 75%-এর জন্য বের হয়ে যাবে, অর্থাৎ কিউ3 এর জন্য বের হবে। তো এখন মিডিয়ানের সূত্র প্রয়োগ করতে হবে সিম্পল ভাবে। আমরা যদি একটা এটা দেখি যে কিউ1 এর জন্য কেমনে বের করলাম, সো কিউ1 এর জন্য ঘরটা কত হবে, কিউ1 এর জন্য ভ্যালু আসছে কত, কিউ1 এর জন্য ভ্যালু আসছে 798.5। তো আমাদের প্রথমে ঘরটা তো চিহ্নিত করতে হবে। সো 798.5 এখানে আমাদের কোন ঘরের মধ্যে লাই করে সেটা আমাদের খুঁজে বের করতে হবে ফার্স্টে। 16 থেকে 20। তো 798.5 650-এর পরে যেটা 950 এই ঘরের মধ্যে পড়বে, তো 16 থেকে 20। তো সেম ভাবে তাহলে 16 থেকে 20 যদি আমি পাইয়ে গেছি, তাহলে এখানে আমাদের কি বলে আমাদের সিএফ যেটা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি যেটা আছে সেটা হবে 650। তারপরে হচ্ছে তোর এই যে উপরে কি বলে এফ1 যেটা আছে সেটা হবে 650। আর এটা হবে আমার 998.5, অর্থাৎ যেটা আছে এটা মাইনাস করবো, আর নিচে হবে আমাদের 300। 300 কারণ কারণ আমাদের এই ঘরের যে ফ্রিকোয়েন্সি সেটা হলো 300, আর এই ঘরের যে লোয়ার লিমিট সেটা হলো 16। তো সেক্ষেত্রে আমরা 16 বসাই দিলাম। আর গুণ করবো 5, কেন? কারণ এদের ডিফারেন্স 16 থেকে 20-এর ডিফারেন্স হলো 5। তো জাস্ট 5 দিয়ে গুণ টুন করে দিলে কিউ1 এর মান পাই গেছে 18.48। এট দ্য সেম ওয়ে আমরা যদি কিউ3 এর জন্য করতে চাই, তো হিসাব তো সেমই। 2395, 2395 আসলে কোন ঘরের মধ্যে পড়ে? 950-এর পরে এই যে এই ঘরটার মধ্যে পড়ে 2395। তো সেই ক্ষেত্রে আমাদের 21 থেকে 50-এর ঘরের মধ্যে যেহেতু পড়ে, থার্ড কোয়ার্টাইল মানে কিউ3 এর লোকেশন এইটা। তো সেক্ষেত্রে আমাদের হচ্ছে কি করতে হবে, সেম সূত্রে অ্যাপ্লাই করতে হবে যে 2395.5 মাইনাস 950। 950 হচ্ছে আমাদের এই যে ঘর, এই ঘরের উপরের ভ্যালুটা 950, আর বাই কত 1500, তাহলে এই ঘরের ফ্রিকোয়েন্সি কত 1500। তো সেক্ষেত্রে আমরা 1500 বসাই দিলাম ইন্টু 30। 30 হলো ডিফারেন্স, কোথায় দেখি 21 থেকে 50-এর ডিফারেন্স তো 30 হয়, তো সেক্ষেত্রে 30 বসাইলাম। তাহলে আমরা কি পেলাম, কিউ3, অর্থাৎ আমাদের যে থার্ড কোয়ান্টাইল মানে 70% অফ ভ্যালু যেই রেঞ্জের মধ্যে লাই করবে তার ভ্যালু হচ্ছে 49.91। আর 25% অফ ভ্যালু যেই রেঞ্জের মধ্যে লাই করবে সেটা হচ্ছে 18.48। অর্থাৎ কিউ1 এর মান পাইছি, কিউ3 এর মান পাইছি। ভালো কথা, কিউ1 কিউ3 পাই গেছে, এখন আমাদের মিনিমাম ভ্যালু লাগবে, ম্যাক্সিমাম ভ্যালু লাগবে। সো মিনিমাম ভ্যালু আমরা কিভাবে বের করবো, অর্থাৎ লোয়ার যে বাউন্ডারি, এই যে একটু আগে যে দেখলাম না লোয়ার বাউন্ডারি, এই সাইডে যে বাউন্ডারিটা, লোয়ার বাউন্ডারি আমরা কিভাবে বের করবো? সহজ হিসাব, কিউ1 মাইনাস 1.5 ইন্টু আই কিউআর। মানে কি? আই কিউআর মানে হচ্ছে আমাদের যে কিউ3, এই কিউ3 থেকে যদি আমি কিউ1 মাইনাস করি তাহলে যেটা হয় সেটাই আমাদের আই কিউআর।
ওকে, তো সেক্ষেত্রে স্লাইড স্লাইড দিতেছি, এক সেকেন্ড, এটা বলে নেই তারপর স্লাইডে দিয়ে দিতেছি। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমাদের লোয়ার যে বাউন্ডারি অর্থাৎ এই পাশের যে বাউন্ডারিটা আছে, এই বাউন্ডারিটা আমরা কিভাবে বের করবো? এটা বাউন্ডারির হিসাব সোজাই যে বলে দিচ্ছি যে কিউ ওয়ান মাইনাস 1.5 ইন্টু আই কিউ আর। সো আই কিউ আর আমরা জানি কি কিউ থ্রি মাইনাস কিউ ওয়ান। সো কিউ থ্রি মাইনাস কিউ ওয়ান, কি বলে কিউ থ্রি মাইনাস কিউ ওয়ান, আর আই কিউ আর বের করছি এটা, তার মানে 49.91 থেকে 18.48 বিয়োগ করলে 31.43 হয়। তো এখানে যদি আমরা এটা বসাই তাহলে আলটিমেটলি আমাদের যে ভ্যালু আসে সেটি কত আসে? -28.68। আর আপার বাউন্ডারি যেটা আছে প্লাস করব, কিউ থ্রির সাথে প্লাস করবো, অর্থাৎ এর সাথে প্লাস করে সামনের দিকে যাবো। সো 97.06 আসে। এখন আমরা যদি একটু খেয়াল করি যে আমাদের লোয়ার বাউন্ডারি যেটা আসছে সেটা হলো -28.68, বাট আমাদের যে রেঞ্জ ছিল সে রেঞ্জ কিন্তু 1 থেকে শুরু হয়েছিল, 1 থেকে 110 পর্যন্ত। সো যে লোয়ার বাউন্ডারি সেটা কিন্তু মাইনাস চলে গেছে, তো মাইনাস পর্যন্ত তো আমার যাওয়ার দরকার নেই, কারণ যেহেতু আমার এরিয়ার ভিতরেই নাই, তো সেক্ষেত্রে আমি ওই 1 থেকেই ধরতে পারি, আমার লোয়ার বাউন্ডারি 1 থেকেই ধরতে পারি। আর আমার যে আপার বাউন্ডারি সেটা অবশ্যই আমি 97.6 ধরবো, 110 পর্যন্ত আছে ঠিকই, বাট ধরবো 97.6। বাদ বাকি এই যে এরিয়ার মধ্যে যদি কোনো ডেটা থেকে থাকে সেগুলো আমাদের ধরার ভিতরে পড়বে না, অর্থাৎ সেগুলো আমাদের ডেটা মাইনিং এ কোথাও কাজে লাগবে না। এখন আমরা যদি এই যে জিনিসগুলো পাইলাম, অর্থাৎ আমাদের যে কিউ ওয়ান কিউ থ্রি আর কিউ ওয়ান কিউ থ্রি পাইছি, আর অলরেডি তো মিডিয়ান পাইছি একটু আগে বের করলাম, আর লোয়ার বাউন্ডারি পাইছি, আপার বাউন্ডারি পাইছি, এখন এইগুলো যদি সুন্দরভাবে এখানে প্লট করি তাহলে দেখা যাবে চিত্রটা এরকম কিছু একটা হয়েছে। অর্থাৎ লোয়ার বাউন্ডারি যেহেতু 28.68, তো সেটা তো আর দেওয়া যাবে না, 1 থেকে শুরু হয়েছে, সো আমরা 1 থেকে দেবো। লোয়ার বাউন্ডারি হচ্ছে আমাদের 1। আর আপার বাউন্ডারি কত? আপার বাউন্ডারি 97.06, সো সেটা এখানে দিলাম কোনো একটা জায়গায়। আর আমাদের যে কিউ ওয়ান কোথায়? যেহেতু 18.48, তো এই একটা জায়গায় হবে। অ্যান্ড কিউ থ্রি কোথায়? এখানে। আর আমাদের যে মিডিয়ান ছিল, সরি মিডিয়ান কোথায়? মিডিয়ান এখানে নাই, মিডিয়ান উপরে করছি, এই যে মিডিয়ান হলো 33.94, তো সেটা 33.94 আমি এখানে আটকাই দিলাম। তাহলে আলটিমেটলি আমি এই যে গ্রাফটা পাইলাম এটি আমাদের বক্স প্লট। এখন এখান থেকে আমি মোটামুটি এটা বুঝতেছি যে আমাদের যেই আসলে ভ্যালুগুলো থাকবে সেই ভ্যালুর টোটাল ভ্যালু, অর্থাৎ যেই ভ্যালু আমার কাজে লাগবে সেই টোটাল ভ্যালু 50% ভ্যালু কিন্তু এই জায়গায়, তাই না? কারণ কিউ ওয়ান হচ্ছে 25%, তাহলে এইখান থেকে এই পর্যন্ত 25%, আবার এখান থেকে এই পর্যন্ত হলো 75%, এটা যদি কিউ থ্রি, তাহলে এই পর্যন্ত 75%, এই পর্যন্ত 25%, তাহলে ভিতরে কত ভ্যালু থাকে? 50% ভ্যালু থাকে। সো টোটাল ভ্যালু 50% এইখানে, এবং এই জায়গাটাই কিন্তু আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, এটাই আমাদের ডেটা মাইনিংয়ে কাজে লাগে। বিভিন্ন গ্রাফের ক্ষেত্রে বিভিন্ন হয় যে আপার লিমিট লোয়ার লিমিটের উপর ভিত্তি করে বিভিন্ন জায়গায় হয়তো গ্রাফটা এখানেও আসতে পারে বা বিভিন্ন জায়গায় হইতে পারে। এটা আমাদের বক্স প্লট। এখন এই সেম অঙ্কের যদি হিস্টোগ্রাম আঁকতে যাই তাহলে চিত্রটা ঠিক এরকম দেখাবে। এটাও অবশ্য চ্যাট জিপিটি দিয়ে করাই নিছি। তো হিস্টোগ্রামটা এরকম হবে, অর্থাৎ ফ্রিকোয়েন্সি যদি আমি এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর দিই এন্ড এইচ যদি এক্স অক্ষ বরাবর দিই তাহলে এরকম হবে। তো আমরা যদি দেখি যে সুন্দরভাবে একটা গ্রাফ আমরা দেখতেছি। এখন হিস্টোগ্রাম তো আমরা দেখলাম, আবার বক্স প্লটও আমরা দেখলাম। এখন আমাদের ভিতরে নিচের দিকে একটা প্রশ্ন আছে সম্ভবত, সো এখানে দেওয়া আছে যে সিমেট্রিক ভার্সেস স্কিউড ডেটা। আচ্ছা, হিস্টোগ্রামটা একটু প্লট করে দেখা দিই। হিস্টোগ্রামটা হ্যাঁ, এটা একটু প্লট করে দেখা, মানে এটা মানে সিস্টেমটা কি এটার? ও আইলো আচ্ছা, কেমনে? সিস্টেমটা হচ্ছে তোর এইজ এর যে গ্রুপটা আছে, এইজ এর গ্রুপটা আমাদের তো এক্স অক্ষ বরাবর থাকবে। এখন এইজ আমাদের শুরু কত? 1 থেকে 5, প্রথম যে গ্রুপটা ছিল 1 থেকে 5 না? হ্যাঁ, 1 থেকে, এটা তো অন্য অঙ্ক। এই যে দেখ, 1 থেকে 5, 6 থেকে 15, 16 থেকে 20, তাহলে 1 থেকে 5 এর জন্য আমরা প্লট করলাম 1 থেকে 5, এই যে এখানে আছে না? সো আমরা ধরে নিলাম যে 0 থেকে শুরু হয়েছে, তো এটা 1 থেকে 5 পর্যন্ত ধরলাম, এই 1 থেকে 5 এই পর্যন্ত ধরলাম। অ্যান্ড এটার ফ্রিকোয়েন্সি কত? এটার ফ্রিকোয়েন্সি হলো 20। আবার হচ্ছে তোর কত ছিল? 6 থেকে 15। সো 6 থেকে 15 হইলে, 6 থেকে 15 হলে সেক্ষেত্রে আমরা 5-এর পরে 6 আসবে। সো এই জায়গায় যদি 5 হয় তাহলে এটার পরে হবে 6। অনেক ক্ষেত্রে দেখা যায় 5 থেকেই হয়ে যায়, তো 5 থেকে আমাদের দেওয়া যাবে না, কারণ আমাদের যেহেতু পরবর্তী রেঞ্জ 6 থেকে, তাহলে 6 থেকে 15, তাহলে সেই ক্ষেত্রে রেঞ্জটা যেহেতু ওয়াইড,
ওয়াইড এরিয়া হলে অবশ্যই সেটার প্রশস্ততা একটু বাড়বে আর কি এটার চাইতে তুলনামূলক, কারণ এই ক্ষেত্রে যেহেতু মানে প্রত্যেকটা রেঞ্জ কিন্তু সমান না, তো এই ক্ষেত্রে আমাদের রেঞ্জটা একটু বেশি হইতেছে 6 থেকে 15, অ্যান্ড এটার ফ্রিকোয়েন্সি তো যেটা থাকবে সেটা দিয়ে দেবো। আবার পরবর্তীতে হয়তো কত ছিল আচ্ছা মামা, তাইলে এটা বুঝছি, কিন্তু তার মানে এই হিস্টোগ্রাম করতে তো আগের ম্যাথটা কিছুই করা লাগবে না, তাই তো? না, কিছু লাগবে না। বক্স প্লট করতে হলে আমাদের মিন মিডিয়ান মোড বের করতে হবে। তো এখন কথা হচ্ছে যে হ্যাঁ হ্যাঁ। হিস্টোগ্রাম, যেহেতু হিস্টোগ্রামও একটা রিপ্রেজেন্টেশন, আবার বক্স প্লটও একটা রিপ্রেজেন্টেশন, তো দুটো দিয়েই তো আমি স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করতে পারবো। তাহলে কেন ফাও ফাও আমার বক্স প্লটের জন্য এত হিসাব করা লাগবে? আমি হিস্টোগ্রাম দিয়ে তো হিসাব করতে পারি, ঠিক না? তো সেটা তো প্রশ্ন হইতে পারে। তো সেই প্রশ্নের অ্যান্সার আমরা একটু দেই, সেই প্রশ্নটাই সামনে আছে। এটা হলো বক্স প্লট, তো সেটা তো বলে ফেলছে অলরেডি বক্স প্লট। তো সেটার প্রশ্নের অ্যান্সারটা কি দেখ, যে হিস্টোগ্রাম অফেন টেলস মোর দ্যান বক্স প্লট। সো হিস্টোগ্রাম যদি বক্স প্লটের থেকে বেশি, অনেক সময় বেশি বলে, আবার হিস্টোগ্রাম, সেক্ষেত্রে তো আমাদের বক্স প্লটের আবার প্রয়োজন নাই। আবার অনেক সময় দেখা যায় যে বক্স প্লট যেই সব ইনসাইট গুলো আমাদের দেয় সেটা কিন্তু হিস্টোগ্রাম পারে না। তো সেটা একটা এক্সাম্পল আমরা এখানে দেখি। এই জায়গাটাতে হিস্টোগ্রাম আছে উপরের দিকে, আর নিচের দিকে আমাদের বক্স প্লট আছে। সো আমরা জানি এইটা হলো আমাদের ম্যাক্সিমাম মিনিমাম এরিয়া, আর এটা হলো আমাদের ম্যাক্সিমাম এরিয়া, এবং আমাদের টোটাল যে ম্যাক্সিমাম যেই ভ্যালু নিয়ে আমরা কাজ করব সেই ম্যাক্সিমাম ভ্যালু কিন্তু, এটা যেহেতু বক্স প্লট তাহলে এই এরিয়ার মধ্যে লাই করে। আর হিস্টোগ্রাম দিয়ে আমরা দেখতেছি হ্যাঁ আসলেই তো এই এরিয়ার মধ্যে লাই করে, ঠিক আছে। এখন এই জায়গাটা যেটা হিস্টোগ্রামের ক্ষেত্রে আমরা যেটা বুঝতে পারি, দেখ এখানে আমাদের মিডিয়ান আছে কিন্তু দুইটা, 18 কিন্তু দুইবার আছে, রাইট? কিন্তু সেটা কিন্তু আমরা হিস্টোগ্রাম থেকে খুব ভালোভাবে দেখতে পারতেছি যে 18 যেহেতু দুইটা আছে, তার মানে আমাদের মিডিয়া দুইটা, মিডিয়ান দুইটা আছে, মানে বড় ভ্যালু, সব থেকে বড় ভ্যালু কিন্তু দুইটা আছে। বাট সেই জিনিসটি কিন্তু এই জায়গা থেকে দেখা যায় না, কারণ এই জায়গায় একটা মিডিয়ানের দাগ আছে। So, একটা মিডিয়ানের দাগ কিন্তু এই 18 বরাবরই আছে। এখানে যে একটা 18 ছিল ওই বরাবর কোনো দাগটা কিছু নাই, কারণ মিডিয়ানই হলো সব থেকে বড় যে ভ্যালুটা রিপ্রেজেন্ট করে, তাই তো? মাঝখানে যে ভ্যালুটা থাকে সেটা বড়, সব থেকে বড় ভ্যালুটা রিপ্রেজেন্ট করে। তো সেই ধরনের রিপ্রেজেন্টেশন কিন্তু আমরা বক্স প্লট থেকে পাই না। আবার বক্স প্লট থেকে কিন্তু আমরা আরেকটা জিনিস পাই যেটা হিস্টোগ্রাম থেকে পাই না। সেটা হচ্ছে বক্স প্লটের যে আমাদের রেঞ্জ দেওয়া থাকে, একটা নির্দিষ্ট রেঞ্জ দেওয়া থাকে, বলে যে এই রেঞ্জের ভ্যালুগুলো নিয়ে আমি কম্পিউট করতে পারবো, এবং সব থেকে হাইয়েস্ট ম্যাক্সিমাম যে ভ্যালুগুলো থাকে এই রেঞ্জের মধ্যে থাকবে এইখানে। কিন্তু হিস্টোগ্রামে কিন্তু এরকম কোনো কিছু নাই আলটিমেটলি। হয়তোবা দেখে আমরা বুঝতেছি যে এই সব জায়গায় বড় ভ্যালু থাকতে পারে, বাট তারপরেও কিন্তু সুন্দরভাবে একটা রেঞ্জ আমার দিয়ে দিছে। অ্যাট দ্য সেম টাইম কোন কোন ভ্যালু আমার বাদ দিতে হবে সেটাও দিয়ে দিছে। এই যে দুইটা ভ্যালু আছে, এই দুইটা ভ্যালু কিন্তু কোনো আমার কম্পিউটেশনে কোনো ইফেক্ট করতেছে না, তাহলে এই দুইটা ভ্যালু কিন্তু বাদ দিয়ে দিছে অটোমেটিক্যালি। তো সেক্ষেত্রে আমার কম্পিউটেশনের কিন্তু এফিসিয়েন্সি অবশ্যই বাড়বে, কারণ যেহেতু আমার জিনিসপত্রগুলো আস্তে আস্তে বাদ দিয়ে দিতেছে। তো সেক্ষেত্রে আমাদের বক্স প্লটও কাজে লাগে, আবার হিস্টোগ্রামও কাজে লাগে। তো যখন যেটা আমাদের দরকার হবে তখন সেটা আমরা ব্যবহার করব। আচ্ছা, আমরা একটু আহ, পিছনে আসি। উম, চিত্র এখানে মোটামুটি দেখা যাইতেছে যে চিত্রের ক্ষেত্রে যদি পজিটিভলি স্কিউড এর ক্ষেত্রে কি হয়, মুড থাকে, তারপর মিন থাকে, সরি তারপর মিডিয়ান থাকে, আর তারপর হচ্ছে মিন থাকে, এবং সেটা হচ্ছে কাইন্ড অফ বলা যাইতে পারে কি উপর থেকে নিচের দিকে আসতেছে এরকম কিছু, সেটা হলো পজিটিভলি স্কিউ। আর নেগেটিভের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে মুডের পর এই সাইড অর্থাৎ বাম দিকের আসবে, সেটা হলো নেগেটিভ, আর ডান দিকে যদি যায় সেটা হলো আমাদের পজিটিভ। সো আমরা এটা মনে হয় আগে থেকেই জানি যে যদি কোনো কিছু ডান দিকের দিকে আসে তাহলে পজিটিভ হয়, বাম দিকে যদি যায় তাহলে নেগেটিভ হয়। আর যদি সামহাও এরকম নর্মাল ডিস্ট্রিবিউশনের মতো মিন মিডিয়ান মুড এক জায়গায় থাকে তাহলে ডেফিনেটলি সেটা হলো সিমেট্রিক, কারণ তার কোনো চেঞ্জেস নাই আর কি। আচ্ছা, এটা তাহলে আমাদের বক্স প্লট গেল। এবার এর নর্মাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমরা এইমাত্র দেখলাম না বক্স প্লটে কোন জায়গায় আসলে 50% ভ্যালু থাকে, কোন জায়গায় আমাদের 20%, 25%, কোন জায়গায় 75% ভ্যালু থাকে। তো সেটা যদি নর্মাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে চিন্তা করি তাহলে দেখবো আমাদের এই যে মিউ মাইনাস হচ্ছে এটা কি, সিগমা না? মিউ মাইনাস সিগমা থেকে মিউ প্লাস সিগমা পর্যন্ত 68% ভ্যালু কভার করে। এখানে মিউ আবার কি জিনিস? মিউ হলো মিন, যে ফার্স্টটা মিন, আর সিগমা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পরবর্তীতে বের করা শিখবো, সমস্যা নেই। তো এই মিউ মাইনাস স্ট্যান্ডার্ড ডেভিয়েশন থেকে, অর্থাৎ মিন মাইনাস স্ট্যান্ডার্ড ডেভিয়েশন থেকে মিন প্লাস স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পর্যন্ত এই জায়গা এই এরিয়ার মধ্যে 68% ভ্যালু কভার করে।
আর যদি আমি সেটাকে মিউ মাইনাস টু সিগমা বলি আর মিউ প্লাস টু সিগমা এই রেঞ্জের মধ্যে 95% ভ্যালু থাকে। আর যদি মিউ মাইনাস থ্রি সিগমা মিউ প্লাস থ্রি সিগমা বলি, তো সেক্ষেত্রে প্রায় 100% বা 99.7% ভ্যালু কভার করে আর কি। হিস্টোগ্রামের অ্যানালাইসিস কিভাবে করতে হয়, হ্যান ত্যান এই সেই। এবারে স্ক্যাটার প্লটে কিভাবে প্লট প্লট করবো এই সেই দেওয়া আছে। পজিটিভলি অ্যান্ড নেগেটিভলি কোরিলেটেড ডেটা। সো পজিটিভলি কোরিলেটেড ডেটা কি? যে ডেটা আমরা এক্স অক্ষর মান যদি বাড়ে তাহলে এক্স অক্ষ বরাবর যে ভ্যালু থাকবে সেই ভ্যালুর মান যখন বাড়বে, ওয়াই অক্ষ বরাবর যে ভ্যালু থাকবে সেই ভ্যালুর মানও যদি বাড়ে, তাহলে সেক্ষেত্রে আমরা বলবো সেটা পজিটিভলি কোরিলেটেড ডেটা। আর যদি আহ, কি বলে মান কমে যায়, তাহলে সেক্ষেত্রে আমরা বলবো নেগেটিভলি কোরিলেটেড ডেটা। আর যদি এরকম বাড়া কমার কোনো সিস্টেম না থাকে, তাইলে কিছুই না, ওর মধ্যে কোনো রিলেশনই নেই। যেমন এখানে কোনো কোরিলেশনই নেই, এদিককে কি বলবো, গরুর মাথা না ছাগলের মাথা, যাই হোক। এবার ডেটা ভিজুয়ালাইজেশন কি জিনিস, এখানে হ্যান জিনিসপত্র আছে। ডেটা ভিজুয়ালাইজেশনটা তো আমাদের খুবই গুরুত্বপূর্ণ, কারণ কম্পিউটেশন করলাম, মিন মিডিয়ান মোড বের করলাম, তারপরে ম্যাক্সিমাম মিনিমাম বের করলাম, ফ্রিকোয়েন্সি টিকোয়েন্সি সব দেওয়া আছে, সেটা যদি আমি ভিজুয়ালাইজই না করি, তাইলে তো কাজই হইলো না, মেইন কাজই হইলো না। তো সেক্ষেত্রে ডেটা ভিজুয়ালাইজেশন খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। ভিজুয়ালাইজ বিভিন্নভাবে করা যাইতে পারে। পিক্সেল ওরিয়েন্টেড করা যাইতে পারে, যেটা ইমেজ প্রসেসিং এ করা হয়েছে মেশিন লার্নিং এর ক্ষেত্রে। জিওমেট্রিক প্রজেকশনের মাধ্যমে করা যাইতে পারে। আবার আমরা আইকন দিয়েও দেখাইতে পারি, বিভিন্ন জায়গায় ক্লাস্টারিং করে না, আইকন টাইকন দিয়ে, স্টার দিয়া, আবার গোল দিয়া, আবার ইয়া দিয়া। সো সেটা হইতে পারে। বা হায়ারার্কিক্যাল ভিজুয়ালাইজেশন হইতে পারে, যে ট্রি স্ট্রাকচারে যে আমরা দেখি না, ট্রি স্ট্রাকচার শেপে, সো সেরকম ভিজুয়ালাইজেশন হইতে পারে। আম, অথবা কমপ্লেক্স ডেটা এন্ড রিলেশনস আকারেও আমরা জিনিসটা ভিজুয়ালাইজ করে দিতে পারি। এই সিমিলারিটি অ্যান্ড ডিসিমিলারিটি এখানে কিছু আছে। আচ্ছা, সিমিলারিটি অ্যান্ড ডিসিমিলারিটির বিষয়টা কি? উম, আচ্ছা, সিমিলারিটি আর ডিসিমিলারিটির বিষয়টা এরকম যে ধর দুইটা ভেরিয়েবল বা দুইটা ডেটাই বলা যাইতে পারে, বা দুইটা কি বল অবজেক্টই বলা যাইতে পারে। যদি আমরা দুইটা অবজেক্টের কথা চিন্তা করি, যদি ডেটা মাইনিং এর ক্ষেত্রে চিন্তা করি, তাহলে দুইটা অবজেক্ট একে অপরের সাথে কতটা আসলে রিলেটেড, মানে একে অপরের সাথে কতটুকু সিমিলার, তাদের কতটুকু বৈশিষ্ট্য সিমিলার, এইটা আমরা একটা রেঞ্জ অফ ভ্যালু দিয়ে ডিপেন্ড করি, সেই রেঞ্জ অফ মানে নির্ণয় করি, সেই রেঞ্জ অফ ভ্যালু হচ্ছে 0 থেকে 1। অর্থাৎ দুইটা অবজেক্ট যতটা কোরিলেটেড হবে বা তাদের মধ্যে যত সিমিলারিটি থাকবে, ততই তাদের ভ্যালুটা ওয়ানের দিকে থাকবে বেশি। আর যদি তাদের মধ্যে ডিসিমিলারিটি থাকে, তাহলে তাদের ভ্যালু মোটামুটি জিরোর দিকে থাকবে। আর যদি ডিসিমিলারিটি একদম একদম বেশি ডিসিমিলারিটি থাকে, তাহলে তো জিরো ভ্যালু হয় আর কি। তাদের মধ্যে জিরো দিয়ে বোঝায় তাদের মধ্যে কোনো সিমিলারিটি নাই। গেল। আর এই যে খুবই জোস জিনিস, সেটা হচ্ছে ডিস্টেন্স ক্যালকুলেশন। আমরা এইখান থেকে সবগুলো দেখবো। সেটা হচ্ছে এখানে যেটা দেওয়া আছে, সেটা হচ্ছে আমাদের ম্যানহাটন ডিস্টেন্স আছে, ইউক্লিডিয়ান ডিস্টেন্স আছে, আর এখানে আরেকটা ডিস্টেন্স দেওয়া আছে, সেটা হচ্ছে মিন কোর্সি ডিস্টেন্স। মিন কোর্সি ডিস্টেন্সের ফর্মুলা দেওয়া নেই, বাট আমি দিয়ে দিছি এখানে। সো যদি দরকার হয় কারো, দেখে নিতে পারে, প্যারা নেই। এখানে আমরা দেখি ইউক্লিডিয়ান ডিস্টেন্স কেমনে বের করে। আমাদের কাছে অনেকগুলো পয়েন্ট দেওয়া আছে, x1 x2 x3 x4। কারণ বলা হলো যে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা ডিস্টেন্স কতটুকু সেটা বের করতে হবে। ইউক্লিডিয়ান ওয়েতে বের করা যাইতে পারে, ম্যানহাটন ওয়েতেও বের করা যাইতে পারে। সো ইউক্লিডিয়ান ফর্মুলাটা কি? আগে সহজ ফর্মুলা দেখি, ম্যানহাটন ডিস্টেন্স দেখি। সো ম্যানহাটন ডিস্টেন্স হচ্ছে x2 মাইনাস x1 প্লাস y2 মাইনাস y1। তাহলে x1 এর সাথে আমরা যদি x1 এর ডিস্টেন্স বের করতে যাই, তো x1 এর সাথে x1 এর কোনো ডিস্টেন্সই নেই, কি বের করবো? আলটিমেটলি জিরো। এখন যদি আমি চিন্তা করি x2 এর সাথে x1 এর ডিস্টেন্সটা, তাহলে এই x2 কোথায়? x2 হচ্ছে এখানে, অর্থাৎ x2 এর ক্ষেত্রে অ্যাট্রিবিউট যে দুটো, x2 কই, এই 3 আর 5। আর x2 এর সাথে x1 এর ডিসটেন্স বের করবো, মানে x1 হচ্ছে 1 আর 2। তাহলে 3 মাইনাস 1 কত হয়? 2 হয়। আর 5 মাইনাস 2 হয় কত হয়? 3 হয়। তো সেই 2 প্লাস 3, যেহেতু এখানে বলা হয়েছে হচ্ছে তোর মডুলাস ভ্যালু, মানে নেগেটিভ ভ্যালু নেওয়া যাবে না, তো সেক্ষেত্রে 2 আর 3 যোগ করলে আলটিমেটলি কত হবে? 5 হবে। সেই 5 আমরা বসাই দিলাম। আর ডায়াগোনাল বরাবর 0 বসাই দিছি, কারণ আলটিমেটলি ডায়াগোনাল বরাবর কিন্তু x2 ভ্যালু কত হয়? 0 হয়। x3 ভ্যালু কত? 0। এবার এখানে কত? এই x4 আর x4 এর ভ্যালু কিন্তু 0ই হয়। আর উপরের ভ্যালুগুলো বের করার আমাদের দরকার নেই, কারণ কি? কারণ উপরের ভ্যালুগুলো আলটিমেটলি নিচে রিপিট হইতেছে। এই যে এইখানে যে ভ্যালুটা বসাইছি, এখানেও তো সেই ভ্যালুটাই হবে, কারণ x1 এর সাথে x2 এর ডিফারেন্স বের করতেছি, তো x2 এর সাথে x1 এর ডিফারেন্স বের করতেছি, একই তো কথা হলো। তো সেক্ষেত্রে নিচের ভ্যালুটা বের করলেই হইতেছে। সো x3 এর সাথে আমরা x1 এর ভ্যালু মানে ডিসটেন্স বের করতে চাই, যদি
ম্যানহাটন ডিস্টেন্স দিয়ে, তাহলে সেক্ষেত্রে সেম প্রসেস 2 মাইনাস 1 করবো আর 0 মাইনাস 2 করবো, তাহলে কত হয়? 0 মাইনাস 2 মাইনাস 2 হয়, তো মাইনাস 2 এর তো নেবো না, অবশ্যই কি বলে পজিটিভ ভ্যালু নিতে হবে, মানে 2, আর এখানে কত হয়? 1 হয়, তো আলটিমেটলি কত হবে? 3 হবে, 3 বসাইছি। আর x3 এর সাথে x2 এর ডিফারেন্স কত? এই যে x3 এই x3 এই x2 এই, তো 2 মাইনাস 3 which means মাইনাস 1, মানে মাইনাস 1 হবে, আর 0 মাইনাস 5 মাইনাস 5 মানে 5 হবে, অর্থাৎ 5 আর 1 6 এই। তো এইভাবে করে বাকি সব ডিসটেন্স বের করলেই শেষ, হিসাব বরাবর। আর ইউক্লিডিয়ান ডিসটেন্সের ফর্মুলা কি? সেম জিনিস, শুধুমাত্র এখানে যেরকমটা মানে বের করছিলাম ওই জিনিসটার একটু স্কোয়ার দিয়ে রুট ওভার করতে হবে, এই শেষ। তো বের করলে আলটিমেটলি এরকম সুন্দরভাবে ভ্যালু ট্যালু পাই যাবো। আর আমাদের যে মিন কোস ডিসটেন্স আছে সেটা ওই সেম, বাট এখানে একটা এইচ আছে, একটা ফ্যাক্টর আছে, সেই ফ্যাক্টরটা একটা ফ্যাক্টর দেয়া থাকবে এখানে, যদিও দেওয়া নেই। যদি কখনো মিন কোস ডিসটেন্স বের করতে পারে তো একটা ফ্যাক্টর দেওয়া থাকবে এইচ এর ভ্যালু, অর্থাৎ 1 2 3 4 5 যে কোনো একটা ভ্যালু থাকবে, সেই ভ্যালু অনুযায়ী এইভাবে বের করলেই হয় আর কি, শেষ। আর কিছু আছে? নেই, শেষ। 2 নাম্বার স্লাইড শেষ, এবার 3 নাম্বার, আসল খেলা তো 3 নাম্বারে। আচ্ছা, আমি একটু জুতিটা পাঠাই দিই। 60 পেজ। 60 পেজ, বাট আমি সেটাতে কত পেজ বানাইছি তার এক মিনিট, আমি 93 পেজ বানাইছি ওটাতে। ইন্নালিল্লাহ। প্রবলেম নাই, সহজ, মানে 93 পেজ বানাইছি বলতে কি বিষয়টা হচ্ছে, আমি ভিতরে কিছু এক্সাম্পল দিয়ে দিছি, কারণ ওখানে খালি সূত্রই লেখা, আজীবন সূত্র পড়ে যাবে, এক্সাম্পল না দেখলেই রে, এটা সূত্র পড়ে লাভ হইবে কি? এই কারণে এক্সাম্পল ঢুকাইছি কিছু। আচ্ছা, এটা গ্রুপে দিয়ে দেই, যেটাতে জুথি মনে হয় চাইছিল আর কি। আম, তুই তুই পিপিটিএক্স করে রাখো কা, মানুষে পিডিএফ করে রাখে। না, এটা তোর আমি আর পরবর্তীতে বানানোর টাইম পাই নাই, তো এই জন্য মানে পড়াই শেষ হয়েছে দূর গেলে, আবার এটি বানাইতে আবার সময় লাগছে, এই জন্য। ওকে, তো এটা কাটতে দিই, যেটা আমাদের দরকার নেই, আমরা এখানে যাই। তো এখানে আমরা একটু প্রসেস গুলা দেখি, আসলে ডেটা যে আমাদের কি বলে, আমাদের ডেটা মাইনিং এর যে প্রসেসিং, যে সেই ডেটা মাইনিং এর প্রসেসিং এর যে ধাপগুলো আছে সেটা এখানে সুন্দরভাবে দেওয়া আছে। কি কি দেওয়া আছে? ফার্স্টে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ডেটা প্রি প্রসেসিং এর এখানে কিছু ধাপ আছে, 2টা। এরপর ডেটা ক্লিন করতে হবে, ডেটা ইন্টিগ্রেট করতে হবে, অর্থাৎ এক বা একাধিক ডেটা আইনা মার্জ করতে হবে কোরিলেশনের উপর ভিত্তি করে। ডেটা রিডাকশন, অর্থাৎ আমাদের বিশাল যে ডেটাবেস, সেই বিশাল ডেটাবেসে 100 200 500 এন্টিটি থাকবে, সেই 500 এন্টিটি নিয়ে অবশ্যই আমি কাজ করব না, হয়তো 10টা নিয়ে কাজ করবো, 20 নিয়ে কাজ করব, সেই 10টা 20টা আমরা কি করব, নেব, বাকিগুলো কি করব, রিডিউস করে ফালাই দেবো। সেই রিডাকশন বিভিন্ন টেকনিকের উপর ভিত্তি করে করা হয়, সেই টেকনিকগুলো দেখবো। অ্যান্ড ডেটা ট্রান্সফরমেশন, ডেটা ডিসক্রিটাইজেশন, অর্থাৎ ডেটা ট্রান্সফরমেশন বলতে আমাদের কি বলে, আমাদের যে ডেটা, মনে কর কারো সেলস, একটা একটা ডেটাবেজের মধ্যে কারো সেলস, মানে সেলস বলতে কি, একটা ডেটাবেজের মধ্যে কারো ইনকাম থাকতে পারে, ইনকাম 1 লাখ 2 লাখ 5 লাখ থাকতে পারে, আবার সেই সেম ডেটাবেজের মধ্যেই তার বয়সও থাকতে পারে, তো বয়স তো 10 20 30 হয়, তো একটা হলো 10 20 30, আর একটা 2 লাখ 5 লাখ 10 লাখ ভ্যালু, তো এগুলো হ্যান্ডেল করা তো অবশ্যই টাফ জিনিস, তো সেই জিনিসগুলোকে ট্রান্সফর্ম করে, কম্পিউটার তো বোঝে 0 1 ছাড়া কিছু বোঝে না, তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, 10 লাখের ভ্যালুরেও 0 আর 1-এর মধ্যে কনভার্ট করে নিয়ে আসতে হবে, আবার ওই যে যেটা 10 ভ্যালু আছে বয়স 10 20 30, ওটারও ওই 0 থেকে 1-এর মধ্যে কনভার্ট করে নিয়ে আসতে হবে, সেটাই হলো ট্রান্সফরমেশন। আর ডিসক্রিটাইজেশনটা কি? ডিসক্রিটাইজেশনটা হচ্ছে আমাদের ভ্যালু থাকতে পারে, মনে করো রেঞ্জ একটু আগে করলাম না, 1 থেকে 5, 10 থেকে 20, 30 থেকে 40, তো রেঞ্জ নিয়ে তো কোনো খেলাধুলা নেই, সব যা হবে সব ডিসক্রিট। তো সেক্ষেত্রে কি করতে হবে, আমাদের রেঞ্জের ভিতরে একটা ভ্যালুতে নিয়ে আসতে হবে, হয়তো মিন করে নিয়ে আসতে পারে, মিডিয়ান করে নিয়ে আসতে পারে, যেরকম একটা ডিসক্রিট ভ্যালুতে নিয়ে আসতে হবে, 1 থেকে 5 বলে কিছু নাই, ধরো 1 থেকে 5-এর ভিতরে কোনো একটা ভ্যালু 3 দিয়ে দিলাম, সেরকম। ওকে, এখন আমরা একটু দেখি প্রসেস গুলা, জিনিসপত্র কি আছে। কারণ আমাদের এখানে বলা আছে যে কেন আমরা আসলে ডেটা প্রি প্রসেসিং করব। সো ডেটা প্রি প্রসেসিং কেন করব আমরা? অ্যাকিউরেসির জন্য, ডেটার কমপ্লিটনেসের জন্য। মনে করো একটা ডেটাবেজের মধ্যে সব ডেটা যে থাকবে এরকম তো কিছু নেই, কিছু নাল ডেটা থাকতে পারে, আনঅ্যাভেলেবেল থাকতে পারে, আবার অ্যাকিউরেসি কম হইতে পারে, বেশি হইতে পারে, আবার সেটা কি ট্রাস্টেড কিনা, অর্থাৎ বিলিভেবিলিটি কতটুকু, সেটা আসলে ট্রাস্টেড সোর্স থেকে নেওয়া কিনা ডেটা, সেটাও তো আমাদের দেখতে হবে।
এবার ইন্টারপ্রিটেবিলিটি আমাদের বুঝতে হবে। এখন মনে কর তুই এটা রাশিয়ান ডেটা নিলি, সেটা তো আর মানে কনভার্ট করতে পারবি না, কারণ তোর ল্যাঙ্গুয়েজে তো কনভার্ট করতে হবে, তো সেটা তো বুঝলি না। তো ইন্টারপ্রিটেবিলিটি আমাদের দরকার আছে, যে ডেটাটা আসলে আন্ডারস্ট্যান্ডেবল কিনা। সেই কারণে আমাদের কি করতে হবে, সেই কারণে আমাদের ডেটা প্রি প্রসেস করতে হবে। এখন আমরা একটু দেখি যে আমাদের যে একটু আগেই যে কথাগুলো বলছি না, ডেটা ক্লিনিং করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে, ডেটা রিডাকশন করতে হবে এবং ডেটা ট্রান্সফর্ম করতে হবে। সো প্রত্যেকটার মধ্যে কিছু ধাপ আছে। যেরকম ডেটা ক্লিনিং এর ক্ষেত্রে আমরা কি করি, স্মুথ স্মুথ করি, নয়েজি ডেটারে স্মুথ করি, টেকনিক আছে। এরপরে হচ্ছে আউটলায়ার গুলো রিমুভ করি। ওই যে একটু আগে দেখাই আসলাম না, আমাদের বক্স প্লটের মধ্যে আউটলায়ার অর্থাৎ বাইরে যে ভ্যালুগুলো থাকে রেঞ্জের বাইরে, ওগুলোর বাদ দিয়ে দিই অটোমেটিক্যালি। তো সেটাই বলে আউটলায়ার রিমুভ করা। তারপরে হচ্ছে ইনকনসিস্টেন্সি থাকলে সেগুলোর রিমুভ করে দেবো আমরা। রিমুভ করবো কিভাবে, মনে কর কোনো একটা ডেটা সেখানে আসলে মিসিং আছে, মনে কর কারো এজ দেওয়া আছে, এজ 10 20 30 40 দেওয়া আছে, মাঝখানে একটা নাই, নাল, কিছু নাই। তো সেক্ষেত্রে সেটা তো অবশ্যই আমাদের ঝামেলা ক্রিয়েট করবে। তো কি করতে হবে, হয় আমাদের মিন দিয়ে সেটা রিপ্লেস করে দিতে হবে, অথবা কোনো একটা গ্লোবাল কনস্ট্যান্ট দিয়ে সেটা মানে কি বলে রিপ্লেস করে দিতে হবে। এটা আমাদের ডেটা ক্লিনিং। তারপর ডেটা ইন্টিগ্রেশন কি? সো ডেটা ইন্টিগ্রেশন তো অলরেডি বলছি যে অনেকগুলো ডেটা যেগুলো আসলে এন্টিটি যেগুলো পরস্পরের সাথে কোরিলেটেড, সেই জিনিসগুলো আমরা কি করব, মাল্টিপল ডেটাবেসকে একত্রে মার্জ করব। সো ডেটা মার্জিং ও টেকনিক আছে, সামনে দেখবো আর কি। এবার ডেটা রিডাকশন, তো ডেটা রিডাকশন তো বলছি অলরেডি যে রিডাকশন কি করব, ডেটার আমাদের যে ডেটা আছে সেই ডেটার সাইজ রিডাকশন করব, অ্যাট দ্য সেম টাইম আমাদের কি করতে হবে, এন্টিটিও রিডাকশন করতে হবে। সো সেই যে কি রে গেল কই, তো সেই এখানে প্রসেস আছে, ডাইমেনশনাল রিডাকশন, নিউমোরিসিটি রিডাকশন আছে, ডেটা কম্প্রেশন আছে। আর ডেটা ট্রান্সফরমেশন বলতে একটু আগে বলছি যে ডেটাকে কি করতে হবে, আমাদের 0 1-এ নিয়ে আসতে হবে। সেটা কুতুব মিনার থাকলেও সেটা 0 1 আর 1-এর মধ্যেই নিয়ে আসতে হবে। সো সেটা হতে পারে নর্মালাইজেশনের মাধ্যমে আমরা করতে পারি। নর্মালাইজেশন করে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে 0 1-এর মধ্যে যে সংখ্যার রিপ্রেজেন্টেশন সেটা করতে পারি। আর যখন আমাদের কোনো কি বলে নমিনাল ডেটা নিয়ে কাজ করতে হবে, মানে নাম নাম জিনিসপত্র নিয়ে কাজ করতে হবে, তখন সেটা আমরা কনসেপ্ট হায়ারার্কির মাধ্যমে হ্যান্ডেল করতে পারি। তো এখন যেহেতু ফার্স্টের যে প্রি প্রসেসিং এর যে আলোচনা কথাবার্তা থিওরি এ তো শেষ, এখন আমরা ডেটা ক্লিনিং এ আসি। ডেটা ক্লিনিং এর মধ্যে কিছু কথাবার্তা আছে, যেরকম ধর ইনকমপ্লিট ডেটা থাকলে সেটাকে আমরা কি করতে পারি, মনে করি ইনকমপ্লিট বলতে মিসিং ডেটা নাই, এরকম না থাকতে পারে। আবার নয়েজই থাকতে পারে, নয়েজ বলতে স্যালারি -10 তো কারো হয় না, স্যালারি মাইনাস তোর হয় না, তাই না? তো এটা ভুল হইতে পারে। আবার ইনকনসিস্টেন্সি থাকতে পারে, মনে কর কিরকম, এজ দেওয়া আছে 42, বার্থডে দেওয়া আছে 2010, কেমনে হইলো 2010-এর দিয়ে এখন 2024, বয়স হচ্ছে 14, তাহলে সেখানে দেওয়া আছে 42, তাহলে এখানে কি ইনকনসিস্টেন্সি। আবার কি বলে, আবার হইতে পারে অনেক জায়গায় রেটিং এর ক্ষেত্রে কোনো জায়গায় রেটিং দেওয়া আছে 1 2 3 থেকে, আবার কোনো জায়গায় 3 2 1 থেকে। তো সেই ক্ষেত্রে দেখা যায় 1 2 3 রেটিং এর যে সিস্টেমটা সেটা যখন আমাদের অ্যাডাপ্ট করতে হবে 3 2 1 রেটিং এর সিস্টেমের সাথে, তখন কিন্তু আবার ঝামেলা হয়ে যাবে। তো এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। এবং অবভিয়াসলি যে জিনিসটা সেটা হচ্ছে ডুপ্লিকেসির ব্যাপারটা, সেটা তো আমাদের মাথায় রাখতে হবে, এটাও একটা ইনকনসিস্টেন্সি কাইন্ড অফ। এন্ড এই এই তো কাহিনী। ওকে, সো কি বলছে, আচ্ছা ডেটা মানে মিস কেন হয়, বা মিসিং ডেটা মেবি, মানে মিসিং কেন হইতে পারে, কোন কোন কারণে মিসিং হইতে পারে, ইকুইপমেন্ট মেনু মেল ফাংশনের কারণে হইতে পারে, বা হোয়াটএভার, এটা জাস্ট কাইন্ড অফ থিং। তো এবার আমাদের যেটা বিষয় হচ্ছে ওই যে মিসিং ডেটা, আমাদের যে ডেটাগুলো মিস থাকতে পারে সেই মিসিং ডেটা আমরা কিভাবে হ্যান্ডেল করব, মানে থাকলে কি করতে হবে। সো থাকলে যে কাজটা করা যাইতে পারে, তোর কোনো একটা জায়গায় যদি মিসিং থাকে তাহলে সেক্ষেত্রে আমরা একটা গ্লোবাল কনস্ট্যান্ট ইউজ করতে পারি। সো গ্লোবাল কনস্ট্যান্ট মানে এখানে আননোন নামে একটা গ্লোবাল কনস্ট্যান্ট দেওয়া আছে, সো আমরা আমাদের মতো করে একটা গ্লোবাল কনস্ট্যান্ট ডিক্লেয়ার করে নিতে পারি, সেটা ব্যবহার করতে পারি ওই জায়গায়, যে জায়গাগুলো পার্টিকুলারলি ভেরিয়েবল আননোন আর কি, বা ভেরিয়েবল মিসিং রয়েছে আর কি। অথবা আমরা কি করতে পারি, অথবা সেই জায়গাটা আমরা মিন দিয়ে রিপ্লেস করে দিতে পারি যদি সংখ্যা হয়ে থাকে, বয়স, যেটা আগেই বললাম যে বয়সের যদি ব্যাপার স্যাপার হয়ে থাকে, কোনো একটা বয়স মিসিং থাকলে তাহলে সবগুলোর মিন করে একটা বয়স আমরা দিয়ে দিতে পারি, ওখানে মিনের বয়সটা দিয়ে দিতে পারি। ওকে। অথবা আমরা হচ্ছে কি বলে কোনো ফর্মুলা ব্যবহার করে, বায়াসিয়ান ফর্মুলা ব্যবহার করে, অথবা ডিসিশন ট্রির মাধ্যমে কিন্তু আমরা ওই যে মিসিং ভ্যালুটা সেটা কিন্তু আমরা ফিল আপ করতে পারি। সো বিভিন্ন টেকনিক আছে এখানে।
এবার নয়েসি ডেটার ক্ষেত্রে মামা হুম ওই ক। থিওরি গুলা এক দুই লাইনে শেষ করতে পারো, বা দুই একটা চাইলে স্কিপও করতে পারো, বুঝছো? ম্যাথ গুলা একটু ফোকাস দিস। হুম হুম হুম। আচ্ছা, নয়েসি ডেটা তো নয়েজ সম্পর্কে তাহলে অলরেডি বলে ফেলছি যে নয়েজ কি, যদি কোনো ঝামেলা টামেলা থাকে ডেটার মধ্যে ওটাই তো নয়েজ। এখন এই যে নয়েসি ডেটা মানে যে মানে ঝামেলাওয়ালা যে ডেটা আছে, তো সেই ঝামেলাওয়ালা ডেটাগুলোর মধ্যে থেকে ওই নয়েজকে আমরা কিভাবে রিডিউস করতে পারি, সেই রিডিউসের টেকনিক হতে পারে বিনিং টেকনিক, হতে পারে রিগ্রেশন টেকনিক, হতে পারে ক্লাস্টারিং, হতে পারে অথবা কম্বাইন্ড কম্পিউটার অ্যান্ড হিউম্যান ইনসেপশন, মানে কম্পিউটারের সাথে সাথে মানুষের একটা কম্বিনেশন হতে পারে। সো বিনিং টেকনিক কি আছে, বিনিং টেকনিক আমরা দেখবো এখনই একটু পরেই হয়তো। আর রিগ্রেশনের মাধ্যমে আমরা কি করি, রিগ্রেশনের মাধ্যমে তো আমরা একটা কি বলে ওই যে রেখা, সরলরেখা ওয়াই সমান এম এক্স প্লাস সি, এরকম লিনিয়ার রিগ্রেশন, মাল্টিপল রিগ্রেশন আমরা করছি না? তো এরকম সরলরেখা ক্রিয়েট করে তারপরে ওই সরলরেখা বরাবর যেই ভ্যালুগুলা পড়ে সেই ভ্যালুগুলার আমরা নেই, বাকিগুলার বাদ দিয়ে দিই, এরকম কিছু একটা মানে করি নয়েজ রিডাকশনের ক্ষেত্রে। আবার ক্লাস্টার করা যাইতে পারে, ক্লাস্টার কোনটা কোন ক্লাস্টারের মধ্যে পড়ে সেই ক্লাস্টারিং এর মাধ্যমে কিন্তু আমরা নয়েজ রিডাকশন করতে পারি। সো এখানে যে জিনিসটা যে মানে ম্যাথ দেওয়া আছে হচ্ছে বিনিং টেকনিকের ম্যাথ দেওয়া আছে। আম, আম, দেখি আমরা একটু বিনিং টেকনিকটা কোথায় আছে। আচ্ছা, বিনিং টেকনিকটা এখানে নাই, এখানে আমাদের যেটা আছে ডেটা ডিসক্রিপেন্সি ডিটেকশন, ওকে নেগেশন, এটা জাস্ট একবার দেখলেই হবে, এটার ওখানে এরকম কিছু বলার নাই। ডেটা ক্লিনিং গেল, ক্লিনিং এর পর ইন্টিগ্রেশন আসবে। সো ডেটা ইন্টিগ্রেশন তো একটু আগেই বললাম, সেটা হচ্ছে ডেটা ইন্টিগ্রেশন একটু আগেই যেটা যে কথাটা বললাম যে আমরা ধর একাধিক ডেটাবেজ নিয়ে কাজ করতেছি অথবা সেম ডেটাবেজ নিয়ে কাজ করতেছি কিন্তু দুইটা ভিন্ন ভিন্ন এন্টিটি নিয়ে কাজ করতেছি, তখন দুইটা ভিন্ন ভিন্ন এন্টিটি নিয়ে যখন কাজ করব, অথবা সেখানে হান্ড্রেড থাউজেন্ডস অফ এন্টিটি থাকতে পারে, তো কোন এন্টিটির সাথে কোন এন্টিটির রিলেশন কেমন, কোরিলেশনটা কেমন, সেই কোরিলেশনটার উপর ভিত্তি করেই তো আমরা দুই বা ততোধিক এন্টিটি চুজ করব। তো সেই কোরিলেশনটা আমাদের আছে কিনা সেটা আমাদের দেখা মেন বিষয়, কারণ সেটা যদি আমরা জানতে পারি তাহলেই আমরা ইন্টিগ্রেট করতে পারবো, অর্থাৎ দুই বা ততোধিক এন্টিটি আমরা একটা জায়গায় মার্জ করে নিয়ে আসতে পারবো, তারপর একটা সিদ্ধান্ত উপনীত হইতে পারবো। তো সেই যে ইন্টিগ্রেশন, আমরা যে কোরিলেশন বের করব সেই কোরিলেশন বের করার কিন্তু টেকনিক আছে অনেকগুলো, যেমন কাই স্কোয়ার টেস্ট আছে, তারপরে হতে পারে কি হতে পারে, কাই স্কোয়ার টেস্ট আছে, ওরে আল্লাহ, তারপরে কোরিলেশন অ্যানালাইসিস হতে পারে, আহ, হ্যাঁ, কাই স্কোয়ার টেস্ট, কোরিলেশন অ্যানালাইসিস, আর কি আছে, কোভ্যারিয়েন্স বের করার সিস্টেম আছে, কোভ্যারিয়েন্স। ওকে, সো তিনটা টেকনিক মূলত। আহ, আল্লাহ কোথায় গেল, এত কে ভাই। আচ্ছা, তো আমরা যে একটু আগে যে কথাটা বললাম এখানে এখানে আসি এবার, যে ডেটা ইন্টিগ্রেশনের ক্ষেত্রে, অর্থাৎ ডেটা ইন্টিগ্রেশন বলতে আমরা দুই বা ততোধিক এন্টিটি আসলে একত্রে সংযুক্ত করতে চাই তাদের রিলেশনের উপর ভিত্তি করে। তাহলে তাদের রিলেশনশিপটা আমরা কিভাবে বের করব, অর্থাৎ তাদের রিলেশনশিপটা যদি আমি বের করতে পারি তাহলেই আমরা বলতে পারবো যে আসলে তারা আসলে কোরিলেটেড কিনা, তাদেরকে একত্রে মার্জ করা যাবে কিনা। তো সেই কোরিলেশন বের করার টেকনিক হচ্ছে তিনটা, তো তিনটা টেকনিকের মধ্যে ফার্স্টের যে টেকনিকটা আছে সেটা হচ্ছে কাই স্কোয়ার টেস্ট। সো কাই স্কোয়ার টেস্টের ফর্মুলা হচ্ছে এরকম, যে আমরা যেই ভ্যালুটা অবজার্ভ করব সেই ভ্যালুটার থেকে এক্সপেক্টেড ভ্যালুটা মাইনাস করব, তার হোল স্কোয়ার করব বাই এক্সপেক্টেড ভ্যালু করব। তো এটা এখানে কইলে হয়তো বুমবাং লাগতে পারে, আমরা একটু একটা এক্সাম্পল দেখি তাইলে জিনিসটা ক্লিয়ার হবে। এখন স্ট্যাটিস্টিক্সে আমরা পড়ছিলাম যে সিগনিফিকেন্স লেভেল থাকে একটা, অর্থাৎ বিভিন্ন জিনিসের ক্ষেত্রে এই যে এরকম একটা চার্ট ছিল। সো এই চার্টে প্রবাবিলিটির ক্ষেত্রে কাই স্কোয়ারের জন্য সিগনিফিকেন্স লেভেল থাকে, যে 0.1 থাকে, 0.05 থাকে, 0.01 থাকে। সো আমরা স্ট্যান্ডার্ড মান হচ্ছে 0.05 নিয়ে সবসময় কাজ করা, এবং ডিগ্রি অফ ফ্রিডম তো এই সাইডে দেওয়া থাকে। সো আমরা অঙ্কটা করি তাইলে বুঝতে পারবো না। প্রথমে আমাদের তো দেওয়া থাকবে হলো একটা টেবিল। সো এই টেবিলের মধ্যে এই টেবিলটা কি রিলেটেড, মূলত কোয়ালিফিকেশনের সাথে মেরিটাল স্ট্যাটাস, অর্থাৎ
মেরিটাল স্ট্যাটাসের সাথে কোয়ালিফিকেশনের যেই কোরিলেশন সেটা আমরা বের করতে চাইতেছি, এরা কি কোরিলেটেড নাকি কোরিলেটেড না সেটা আমরা বের করতে চাইতেছি। তো সেটা বের করার জন্য আমরা প্রথমে ধরে নিলাম মানে নাল হাইপোথিসিস যেটা, অর্থাৎ ইনিশিয়ালি আমি যেটা ধরে নেব সেটাই আমাদের নাল হাইপোথিসিস। তো সেখানে আমি বলছি যে তারা পরস্পর কোরিলেটেড না, অর্থাৎ আমাদের যে কোয়ালিফিকেশন, অর্থাৎ এই যে এটা তো আমার কোয়ালিফিকেশন, অর্থাৎ এই কোয়ালিফিকেশনটা আমাদের ম্যারিটাল স্ট্যাটাসের সাথে কোনো রিলেশন নাই, মানে এদের মধ্যে কোনো কোরিলেশন নাই। সেটা আমি ইনিশিয়ালি ধরে নিছি, আর ইনিশিয়ালি যেটা ধরে নেওয়া হয় সেটা হলো নাল হাইপোথিসিস। তাহলে এইটার অপোজিট কি? অবশ্যই তাদের মধ্যে রিলেশন আছে, এবং সেটি হলো অল্টারনেট হাইপোথিসিস। এখন এর মধ্যে কোন হাইপোথিসিসটা খাটবে সেটা আমরা অঙ্ক করলেই বুঝতে পারবো। তোমরা দেখি অঙ্ক করে। মেসেজ দেয় কেডা? আল্লাহ, 12টা 3 বেজে গেছে। কি করবি? হুম। কি করবি? ও না, কিছু না, কিছু করবো না, দেখাই দিছি তারা। তো সেক্ষেত্রে আমাদের এইটা তো আমাদের অবজার্ভ ভ্যালু, মানে এটা দেওয়া আছে, তার মানে এটা আমরা দেখছি, তার মানে অবজার্ভ করছি। এখান থেকে আমাদের এক্সপেক্টেড ভ্যালুর যে টেবিল সেটা বানাইতে হবে। সো কি আমরা বানাবো? সহজ হিসাব, প্রত্যেকটা ভ্যালু যেটা আমরা যেই জায়গার অর্থাৎ যেই কলামেরটা বানাইতে চাই, অর্থাৎ এই সেলটা বানাইতে চাই, তাহলে 36 এখানে কত হবে? এই বরাবর টোটাল চলে যাবো, টোটালে চলে যাবে। টোটাল কত? 90। 90 গুণ এই বরাবর নিচে টোটালে চলে আসবে কত? 90। 90 বাই কত? এখানে যে টোটাল হবে 300, সেই টোটাল 300। যত হয় ভ্যালু তত, প্রত্যেকটা কলামের জন্য সেম, অর্থাৎ প্রত্যেকটা যে জিনিস আছে প্রত্যেকের জন্য সেম যদি বসাই তাহলে আলটিমেটলি এরকম সুন্দর একটা পাবো টেবিল, সেটা আমাদের এক্সপেক্টেড ভ্যালুর টেবিল, রাইট? ওকে। এখন এক্সপেক্টেড ভ্যালু থেকে আমাদের তো কাই স্কোয়ার টেস্ট করতে হবে, অর্থাৎ এক্স স্কোয়ারের ভ্যালু বের করতে হবে, কাই স্কোয়ারের ভ্যালুটা বের করতে হবে। সেটাকে আমরা বের করব, বাম পাশে আমরা লিখবো অবজার্ভ ভ্যালু আর ডান পাশে লিখবো আমরা এক্সপেক্টেড ভ্যালু। সো এখানে অবজার্ভ ভ্যালু যা আছে সবগুলো লিখে ফেললাম, 18, তারপর 36, 21, 9, 6, 90, 18, 36, 21, 9, 6, 12, সিকুয়েন্সিয়ালি সব এখানে যা আছে জাস্ট সবগুলা ভ্যালু এখানে লিখে ফেললাম। ওইটার করেসপন্ডিং যতগুলো এক্সপেক্টেড ভ্যালু আছে সেগুলো আমরা এখানে লিখে ফেললাম। এরপর কি করতে হবে? এরপর তো দেওয়াই আছে টেবিলের মধ্যে, ও ও মাইনাস ই করতে হবে, ও মাইনাস ই স্কোয়ার করতে হবে, ও মাইনাস ই স্কোয়ার বাই ই করতে হবে। জাস্ট হিসাব কিতাব করলে যেটা আসে এটি আমাদের এক্স স্কোয়ার। এটা হিসাব কিতাব করে সামেশন করলে যেটা আসবে সেটা আমাদের এক্স স্কোয়ার। সো সেটা আসছে 23.57। এবার আমরা একটু যাব ডিগ্রি অফ ফ্রিডমে। সো ডিগ্রি অফ ফ্রিডমটা কেমন? আমাদের এইখানে নাম্বার অফ রো যতগুলো আছে, অর্থাৎ আমাদের যে ম্যারিটাল স্ট্যাটাসের যতগুলা ভেরিয়েবল আছে বলা যাইতে পারে, কতগুলো আছে? 1 2 3 4, চারটা আছে। তাহলে চারটা আমাদের ডিগ্রি অফ ফ্রিডম হবে কলামস -1, অর্থাৎ সরি রো -1, মানে এখানে চারটা আছে তাহলে 4 - 1 হবে। আর এখানে কতগুলো আছে? 1 2 3 4 5, তো 5, তার মানে 5 - 1 হবে। সবার থেকে -1 করলেই হয় আর কি, তাহলে 4 × 3 = 12। ডিগ্রি অফ ফ্রিডম 12। সুতরাং ডিগ্রি অফ ফ্রিডম 12 এবং 0.5 এর জন্য আমাদের স্ট্যান্ডার্ড মান কত? যে ডিগ্রি অফ ফ্রিডম 12 এবং 0.5 এর জন্য স্ট্যান্ডার্ড মান হচ্ছে 21.03। 21.03, কিন্তু আমাদের কত আসছে? আমাদের আসছে হচ্ছে 23.57, মানে ওইটার থেকে বড়। সো এটার থেকে যদি বড় হয়ে যায় তাহলে আমরা বলবো যে এদের মধ্যে কোরিলেশন আছে। আর যদি আমাদের স্ট্যান্ডার্ড মানের থেকে কম আসতো তাহলে বলতাম আমাদের কোরিলেশন নাই। যেহেতু আমাদের কোরিলেশন আছে তাহলে আমরা বলবো আমাদের অল্টারনেটেড হাইপোথিসিস যেটা নিছিলাম সেটা ট্রু। হিসাব বরাবর শেষ। এবার কো রিলেশন অ্যানালাইসিস, অর্থাৎ পিয়ারসন প্রোডাকশন মোমেন্ট কোএফিসিয়েন্ট একটা ফর্মুলা আছে। এখানে দেখতে বিষয়টা কেমন জানি লাগতেছে, আমি এখান থেকে দেখতে চাই না, একটা অঙ্ক দেখি। তো এখানে কোরিলেশন, আমরা তো কাই স্কোয়ার টেস্ট দেখছি তারা। সো কাই স্কোয়ার টেস্ট থেকে আমরা বলতে পারি যে দুইটা এন্টিটি পরস্পরের সাথে কোরিলেট কিনা। এখন সেটা যদি অন্য একটা ফর্মুলার সাথে অর্থাৎ পিয়ারসন প্রোডাক্ট মোমেন্ট কোএফিসিয়েন্টের মাধ্যমে দেখতে চাই তাহলে সেটা কিভাবে দেখতে পারি? সেম জিনিস। সো স্টুডেন্টের দেওয়া আছে ম্যাথ এবং সায়েন্স দেওয়া আছে। সো ম্যাথ এবং সায়েন্সের সাথে কোরিলেশন আমরা যদি বের করতে চাই তাহলে কিভাবে বের করতে পারি?
ওই তো এই যে স্ট্যাটিস্টিক্স যা করতাম, এক্স ওয়াই তারপর এক্স স্কোয়ার স্কোয়ার, হিসাব টিসাব করে যা আসে আর কি, করে যা আসলো। এবার আমরা আসলে ফর্মুলা চলে আসি, কি করতে আমাদের ফার্স্টে মিন বের করতে হবে। সো আমরা মিন বের করতে হলে কি জানি, মিন হচ্ছে সামেশন অফ এক্স, অর্থাৎ যে কি বলে সামেশন, মানে ম্যাথের ক্ষেত্রে যদি মিন বের করতে চাই তাহলে এক্স এর সামেশন ডিভাইড বাই কত, এন, নাম্বার অফ, টোটাল নাম্বার অফ জিনিসপত্র কত ছিল, নাম্বার অফ এন কত, নাম্বার অফ এন হচ্ছে 6, এই যে 1 2 3 4 5, ও সরি, কোথায় 6 কোথায় গেল, হ্যাঁ, ও সরি 6 না তো 5, কি কইতেছি, এই 1 2 3 4 5, পাঁচটা এন্টিটি মানে স্টুডেন্টের সংখ্যা হলো 5, তাহলে আমাদের এন এর ভ্যালু কত 5, তার মানে হচ্ছে আমাদের সামেশন এক্স এর ভ্যালু কত 26/5, তাহলে এই যেটা আসে সেটি মিন বের করলাম। এখন আমাদের কোভ্যারিয়েন্স বের করতে হবে। সো কোভ্যারিয়েন্স কেমনে বের করে, ফর্মুলা দেওয়া আছে, ফর্মুলা অনুযায়ী বের করলেই হবে। সো সামেশন অফ এক্স ওয়াই সামেশন দেওয়া আছে 177, কাহিনী কি হলো, মিটিং কি শেষ? না না, 15 মিনিটে শেষ হয়ে যাবে কিন্তু, ও তো 15 এক্সটেন্ড মিনিটের করতে মধ্যে পারো। আপাতত এটা শেষ করে ফেলাম। এবার কোভ্যারিয়েন্স যদি বের করতে চাই, তাহলে কোভ্যারিয়েন্সের তো ফর্মুলা আছে, সেম ফর্মুলা আছে, সামেশন এক্স ওয়াই বাই এক্স বার ওয়াই বার ডিভাইড বাই হচ্ছে এন। এখন এক্স বার কি জিনিস, এক্স বার হচ্ছে এক্স এর মিন, ওয়াই বার হলো ওয়াই এর মিন। সো এক্স এর মিন কত 6, ওয়াই এর মিন কত 5.2, ওয়াই এর মিন যদিও বের করা দেখি না, তো সেম বের করা যাবে ওইভাবেই। কোভেরিয়েন্স বের করলাম, তাহলে কোভেরিয়েন্স বের করলে 4.2 আসবে। এবার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করবো। সো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কেমনে বের করে, সূত্র দেওয়া আছে, মান দেওয়া আছে, টেনশন কিসের, এস অফ এক্স মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ এক্স আমরা বের করে ফেলবো সূত্র দিয়ে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ ওয়াই সূত্র দিয়ে বের করে ফেলবো। এইবার আমাদের কো রিলেশন কোএফিসিয়েন্ট বের করতে হবে। সো কোরিলেশন কোএফিসিয়েন্ট হচ্ছে কোভ্যারিয়েন্স অফ এক্স ওয়াই ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ এক্স ইনটু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ ওয়াই, করলে 0.909 হইল। এখন 0.909 আসলে কি বোঝায়, 0.909 দ্বারা এটি বোঝায় যে, কি বোঝায়, এবার হচ্ছে যে আমাদের হাই পজিটিভ। একটু আগে যেটা বলে আসছিলাম না, যে আমাদের ওই যে একটা চিত্রের মধ্যে বলে আসছিলাম যে জিরো আর ওয়ানের মধ্যে হচ্ছে সিমিলারিটি আর ডিসিমিলারিটি বোঝায়, যদি ওয়ানের দিকে থাকে তাহলে হাইলি পজিটিভ, মানে তখন কোরিলেশন বেশি থাকে, আর যখন জিরোর দিকে থাকে তখন কোরিলেশন কম থাকে। তো সেক্ষেত্রে আমাদের যেহেতু ভ্যালুটা হলো কত পয়েন্ট, এই যে 0.909, তাহলে সেক্ষেত্রে ভ্যালুটা অবশ্যই কি থাকবে, ভ্যালুটা না, আমাদের যে ম্যাথ আর সায়েন্স এই দুইটা পরস্পর কি হাইলি কোরিলেটেড। এখন মোটামুটি বলা যাইতে পারে যে স্ট্যান্ডার্ড মান, অর্থাৎ এই যে আর এর ভ্যালু, অর্থাৎ এই যে কোরিলেশনের ভ্যালু 0.75 হচ্ছে একটা স্ট্যান্ডার্ড মান, এটাই হচ্ছে হাইলি হচ্ছে কোরিলেশন প্রকাশ করে 0.75। আর যদি আমাদের 0.75 থেকে 0.3 এর মধ্যে থাকে তাহলে সেটা মডারেট, মানে বেশ ভালো আর কি। ওকে, এটাই কি জিনিস, ও আচ্ছা, এটা মনে হয় ওটারই এক্সাম্পল আসলে। ও এটা চিত্র দিয়ে দেখাইছি, অর্থাৎ যদি উপর দিকে গেলে বাড়বে কমবে আর কি, সেই জিনিসটাই। ও এটা আরো একটা এক্সাম্পল, আসলে এটা অন্য আর একটা এক্সাম্পল, এক্সাম্পলটা আমি দেখা মনে হয় না, সো চাইলে দেখে নিতে পারো, কারণ এই যে সুন্দর গ্রাফ আছে, এই গ্রাফ থেকে দেখলেই বোঝা যাবে যে আমাদের যখন 0.75 আমি বলছিলাম, তার মানে কি 70, এই 70 80 মাঝামাঝি, অর্থাৎ এখানে একটা 75 এর গ্রাফ দেওয়া নাই, তা আমরা বলতে পারি যে যখন আমাদের 70 বা 75 হবে তখন কিন্তু সেই জিনিসটা আমরা বলতে পারবো একটা স্ট্যান্ডার্ড ভ্যালু। ঠিক আছে, এটা হাইলি পজিটিভলি কোরিলেটেড। আর এগুলা কি, এগুলা কিন্তু কোরিলেটেড ঠিকই, কিন্তু নেগেটিভলি, কারণ এগুলো কিন্তু কমতেছে, এই নিচের দিকে আসতেছে এগুলা। আর যেখানে জিরো, জিরো কোথায়, এই জিরো, জিরোর এখানে কিন্তু আমরা ওইভাবে কোরিলেশন পাইতেছি না, মানে এটার কোনো, মানে কোনো দিকই নাই এটার। সো এই ক্ষেত্রে আমরা কোরিলেশন পাবো না, কোনো কোরিলেশন এখানে পাবো না। তাহলে আমরা এখান থেকে যেটা বুঝলাম সেটা হচ্ছে আমাদের এই যে কোরিলেশন কোএফিসিয়েন্টের মান -1 থেকে +1 এর মধ্যে ভ্যারি করে, অর্থাৎ যখন মাইনাসের দিকে থাকবে তখন আমরা বলবো ডেফিনেটলি তাদের মধ্যে আসলে কোরিলেশন, বাট নেগেটিভলি।
আর যদি ওয়ানের দিকে থাকে তাহলে আমরা বলবো সেটা হাইলি কোরিলেটেড পজিটিভলি ডেফিনেটলি। আর জিরো থাকলে তো কিছুই নাই তাদের মধ্যে। এখন আরো একটা জিনিস আছে, সেটা হচ্ছে কোরিলেশনকে, যেটা কোরিলেশন আছে সেটা যদি আমরা লিনিয়ার রিলেশনশিপ হিসেবে দেখতে চাই তাহলে আসলে চেহারাটা কেমন হবে। এই সূত্রের মধ্যে আমি যাইতে চাই না, এটা বাদ। চিত্রের মধ্যে আসি তাহলে জিনিসটা বোঝা যাবে এনে। তো এখানে চারটা ফিগার আছে, এই চারটা ফিগারে যদি আমরা এখানে দেখার চেষ্টা করি তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তো যদি ডেটাগুলো এরকম থাকে, ডেটা পয়েন্টগুলো যে আমরা কোনো একটা লিনিয়ার লাইনের মাধ্যমে তার রিপ্রেজেন্ট করতে পারি, সেটাকে আমরা বলবো লিনিয়ার রিপ্রেজেন্টেশন। যেমন এখানে এখানে এটাকে আমরা আর ইকুয়াল টু ওয়ান দিতেছি কেন? কারণ হচ্ছে এই ডেটাকে আমরা সময়ের সাথে সাথে কিন্তু এক্স আর ওয়াই অক্ষ বরাবর জিনিসপত্র বাড়তেছে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই তারা কোরিলেটেড এবং পজিটিভলি কোরিলেটেড। এইটা তাহলে সেম ভাবে নেগেটিভলি কোরিলেটেড। আর এইটা কোরিলেটেড ঠিকই, বাট হয়তো মাঝামাঝি কোনো একটা ভ্যালু থাকবে, কারণ এদের কিন্তু আশপাশে ভ্যালু আছে, সরাসরি সবগুলা কিন্তু সেট করে নেয় পয়েন্ট। আর এটা হলো জিরো, এদের মধ্যে কোনো রিলেশনই নেই। ওকে, এটা কি জিনিস? এই করতে আইছি। হ্যাঁ, তুই কি আইজি সব শেষ করতে পারবি? ওকে এটা বাদ দে, ওই জিনিসপত্র বাদ দে, ওর হদিস পাওয়ার দরকার নাই এখন। আহ এখানে একটা, যেহেতু আরো একটা প্রসেস আমরা বলছিলাম, কোভ্যারিয়েন্স এর যে বিষয়টা আছে, কোভ্যারিয়েন্স কিভাবে বের করে, কোভ্যারিয়েন্স বের করার সিস্টেম আছে এই সূত্র দেখে মাথা নষ্ট হয়ে যাবে, এই সূত্র দেখতে চাই না। এখানে সুন্দর সূত্র আছে, এটা দেখলে হবে। দুইটা ভ্যারিয়েবলের মধ্যে কোভ্যারিয়েন্স আমরা বের করতে পারি 1/n সামেশন অফ xi মাইনাস x বার yi মাইনাস y বার। এন্ড x বার তো যা আমরা জানি মিন, আর y বার কত, y বার ও মিন। তাহলে এগুলার মিন, y এর মিন, আর প্রত্যেকবার আমরা কি করব, x এর সাথে এটা মাইনাস করব। সো ওই মাইনাস মাইনাস করলে যা আসে, ক্যালকুলেশন করলে যা আসে সেটাই বরাবর রেজাল্ট যা আসবে সেটাই। এখন যদি আমাদের এখানে আমরা যদি পজিটিভ ভ্যালু পাই, পজিটিভ ভ্যালু পাওয়ার মানে হচ্ছে সেটা পজিটিভলি কোরিলেটেড, মানে গ্রাফটা এরকম হবে। যদি নেগেটিভ ভ্যালু পাই তাহলে সে নেগেটিভলি কোরিলেটেড, মানে এরকম হবে। আর যদি জিরো পাই তাহলে কিছুই না। এবার ডেটা রিডাকশন হতে পারে কিরকম? ডেটা রিডাকশন হতে পারে, একটু আগে বলছি না প্রথম দিকে, যে ডেটা রিডাকশন হতে পারে ডাইমেনশনালি রিডাকশন হতে পারে, অথবা নিউমোরিসিটি রিডাকশন হতে পারে। ডাইমেনশনাল রিডাকশন মানে কি, যখন আমরা ডেটা অনেকগুলা, মনে কর অনেকগুলা এন্টিটি আছে, অনেকগুলো অবজেক্ট আছে, সেই অবজেক্টের মধ্যে থেকে মনে কর 100 অবজেক্ট আছে, সেখান থেকে আমরা 10টা অবজেক্ট নিব, বাকি 90টা আমাদের লাগবে না। তো সেক্ষেত্রে সেটাকেই বলবো আমরা ডাইমেনশনালি রিডাকশন, অর্থাৎ অনেকগুলো অ্যাট্রিবিউটের মধ্যে থেকে আমার যেগুলো লাগবে সেগুলো নেব, বাদ বাকিগুলো বাদ দিয়ে দেবো। আর নিউমারিসিটি রিডাকশন কোনটা? নিউমারিসিটি রিডাকশন হচ্ছে ডেটা রিডাকশন বলে। ডেটা রিডাকশন বলতে কোন কোন ডেটা আমাদের দরকার আছে ওই এন্টিটির ভিতরে, আবার এন্টিটির ভিতরে তো সব ডেটা নিয়ে আমার দরকার নাই, সব ডেটার মধ্যে থেকে কিছু কিছু স্পেসিফিক ডেটা আমাদের লাগবে, সবগুলোর দরকার নেই। তো সেই সবগুলোর রিপ্রেজেন্টেশন কিন্তু আমরা অলরেডি দেখে ফেলছি ওই যে বক্স প্লটের মাধ্যমে। তো সেই ডেটা রিডাকশন, এই যে নিউমেরিসিটি রিডাকশনটাকে বলা হয় ডেটা রিডাকশন, আর ডাইমেনশনাল রিডাকশনকে বলা হয় অ্যাট্রিবিউটের রিডাকশন। তো নিউমেরিসিটি রিডাকশনকে আমরা হিস্টোগ্রামের মাধ্যমে প্রকাশ করতে পারি, ক্লাস 10 দিয়ে প্রকাশ করতে পারি, স্যাম্পলিং দিয়ে প্রকাশ করতে পারি। এই এইসব হ্যান আছে। ডাইমেনশন, এটা অবশ্য আমি অ্যাড করে দিছি, কেউ চাইলে দেখতে পারে। এই যে ওয়েবলেট ট্রান্সফরমেশন, এই ওয়েবলেট ট্রান্সফরমেশন এত বড় টপিক, এই জিনিস মনে কর যে বিশাল জিনিস। তো এটা শুধুমাত্র এখানে যেটা দেওয়া আছে এই এতটুকু বললেই হবে। সে যখন আমরা সিগন্যাল নিয়ে কাজ করব, সো সিগন্যালের মধ্যে যখন আমাদের কোনো কিছু রিডাকশন করার দরকার হবে তখন আমরা এই ওয়েবলেট ট্রান্সফরমেশনটা ব্যবহার করব। এখান থেকে আর বাদ বাকি কিছু জানার দরকার নেই, কারণ এটা আরো বিশাল ডিটেইলস। এবার আমাদের কি আছে, পিসি আছে, এটাও একটা টেকনিক যেটার মাধ্যমে আমরা কি করতে পারি, আমাদের ডেটা রিডাকশন করতে পারি। এবার
ডাইমেনশনালি রিডাকশনের কিছু জিনিসপত্র দেওয়া আছে, কার্সটা সেন্টার কি দেওয়া আছে, এই ওয়েবলেট ট্রান্সফরমেশন দেওয়া আছে এখানে, হোয়াট ইজ ওয়েবলেট ট্রান্সফরমেশন, এই এটা দেখতে হবে। এটা হচ্ছে ওয়েবলেট ডিকম্পোজিশনে আমাদের একটা ম্যাথ টাইপের দেওয়া যায় যে এটা ডিকম্পোজিট মানে করে আলটিমেটলি আমাদের কাছে দেওয়া থাকবে এটা, এটা তো আমাদের হচ্ছে ভ্যালু, কারণ আমরা যেহেতু অলরেডি বলে ফেলছি যে সেটাকে আমাদের ট্রান্সফর্ম করতে হবে, যেই ভ্যালু আমাদের দেওয়া থাকবে সেই ভ্যালুটাকে আমরা ট্রান্সফর্ম করব 0 আর 1 এর ভিতরে, তাই না? তো সেক্ষেত্রে এইটা আমাদের ভ্যালু, এস হলো আমাদের ভ্যালু, আর এই এস বার যেটা আছে সেটা হলো আমাদের হচ্ছে ট্রান্সফর্ম ভ্যালু। তো এই ভ্যালু থেকে এই ভ্যালু আসলে কিভাবে ট্রান্সফর্ম করবো সেটা আমরা একটু দেখি। এটা দেওয়া আছে 8 রিজলিউশনের, অর্থাৎ 8টা, 1 2 3 4 5 6 7 8, 8টা দেওয়া আছে। সো 8টা দেওয়া থাকলে এটা গেল। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে এদের ভিতরে কি করব, উম, এদের ভিতরে কি করতে হইবে, এত গেছি ভুললে। গড় নাকি? মনে তো হইতেছে গড়, 2 এর 2 এর গড় 2, 0 আর 2 এর গড় 1। এটা হচ্ছে, হ্যাঁ, গড় করতে হবে। সো 2 এর গড় করতে হবে 2, তারপরে 2 শূন্যের গড় হলো 1, আবার কত, 2 শূন্য না, এই দুইটা নেব, তারপরে এই দুইটা নেব, তারপরে এই দুইটা নেব, তারপরে এই দুইটা নেব। সো গড় করলে আলটিমেটলি যা আসে সেটা বসাই দিলাম। এরপরে হচ্ছে পরবর্তীটা সেম ভাবে আসবে, 2 আর 1 যোগ করে 3 হবে, সেটার গড় করলে কত হয়, 1 সমস্ত 1/2 হয়। এই চার, চারের যোগ করলে 8 হয়, 2 দিয়ে ভাগ করলে 4 হয়, তারপর এই দুইটার গড় করলে আবার এটা হয়। আর এখানে ডিটেল কোএফিসিয়েন্ট আমরা কিভাবে বের করব, ডিটেল কোএফিসিয়েন্ট বের করব 8টার জন্য। তো ডিটেল কোএফিসিয়েন্ট বের করতে পারবো না, কারণ ডিটেল কোএফিসিয়েন্ট হয় সবসময় নিচেরটার জন্য। তাহলে 8টার জন্য হবে 8টার জন্য ডিটেল কোএফিসিয়েন্ট পাবো আমরা 4 এর। চারের ডিটেল কোএফিসিয়েন্ট কি পাবো, 0 - 1 - 1 0। এটা আবার কেমনে হলো, দেখি আমরা এটা কেমনে হলো আসলে। আহ এটা যেটা হইলো সেটা হচ্ছে, কেমনে হলো মামা, কদি আমি তো ভুলে কেমনে? গেছি। দাঁড়া, ওকে। সো এটা যেমনি হলো সেটা হচ্ছে আমাদের ফার্স্টে বিয়োগ করতে হবে, এই 2 2 বিয়োগ করব। সো 2 2 বিয়োগ করলে কত হয়, 0 হয়। সেই জিরোকে আবার আমাদের ভাগ করতে হবে 2 দিয়ে। সো 2 দিয়ে যদি আমি বিয়োগ করি, 2 - 2 - 0, সেটা 2 দিয়ে ভাগ করলে 0ই হয়। আবার যদি আমরা 0 - 2 করি তাহলে আলটিমেটলি আমরা পাবো কত, -2। সেটা যদি আমি ভাগ করি 2 দিয়ে তাহলে -1 থাকে। আবার 3 থেকে 5 বিয়োগ করলে কত থাকে, -2 থাকে, সেটা 2 দিয়ে ভাগ করলে কত, -1 থাকে। 4 - 7 করলে 0 থাকে, 2 দিয়ে ভাগ করলে 0। সেম প্রসেস এখানেও, 0 থেকে -1 বাদ দেবো, 0 থেকে -1 বিয়োগ করলে কত হয়, +1 হয়, তাহলে সেটাতে আবার 2 দিয়ে ভাগ করলে হাফ হয়। আবার -1 থেকে -0 বাদ দিলে তো আলটিমেটলি -1ই হয়। তো কাহিনী কি হলো, জিনিস তো 0 হলো কাহিনী। ওয়াই ওয়াই এখানে 0 কেন? ও, আমি এটার দিয়ে এটার থেকে কেন বের করতেছি, হ্যাঁ হ্যাঁ, আমি বের করবো এই সাইডের থেকে। তো 2 থেকে 1 বিয়োগ করলে কত হয়, 1 হয়। সেই 1 কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে হাফ হয়, সেই হাফ হচ্ছে এটা। আবার 4 থেকে 4 বিয়োগ করলে হয় 0, সেই 0 কে 2 দিয়ে ভাগ করলে হবে 0। আবার যদি আমরা এইটার কথা চিন্তা করি, তাহলে 1 সমস্ত 1/2 থেকে 4 বিয়োগ করলে যেটা হয়, অবশ্যই মাইনাসের কোনো একটা ভ্যালু আসবে, সেটাকে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে -1 সমস্ত 1/4 আসে। এটা হলো আমাদের ডিটেল কোএফিসিয়েন্ট। তো যেহেতু আমরা এটা পেয়ে গেছি, এখন আমাদের যে ট্রান্সফর্ম জিনিসটা সেটা কত হবে, ট্রান্সফর্ম জিনিসটা খুব সহজ। ট্রান্সফর্ম জিনিসটা যেটা হবে সেটা হচ্ছে আমাদের কই, ট্রান্সফর্ম কত হয়েছে, ট্রান্সফর্ম হচ্ছে আম, 2 সমস্ত 3/4, এই যে 2 সমস্ত 3/4 এইটা, তারপরে আমাদের 1 সমস্ত 4/1 এইটা, তারপরে আমাদের হলো কত, হাফ, এই হাফ, তারপরে আমাদের হচ্ছে 0, এই জিরো হচ্ছে এইটা, তারপরে আমাদের কত আছে, এই জিরো হচ্ছে এইটা, দেন এই 1 হলো এটা, এই -1 হচ্ছে এটা, অ্যান্ড এই 0 হলো এটা। এটা আমাদের ট্রান্সফর্ম ভ্যালু। এটা যদি হায়ারার্কি আকারে দেখো তাহলে এখানে দেখতে পারবো সবার উপরে কত, 2.75 ছিল, মানে ফার্স্টের যে ভ্যালুটা ছিল ট্রান্সফর্মের এইটা 2 পয়েন্ট, অর্থাৎ এই যে এই ভ্যালুটা, এই ভ্যালুটা
তারপরে আমাদের কোন কোন ভ্যালু থাকবে, এটা থাকবে, তারপর পর্যায়ক্রমিক ভাবে এইটা এটা 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 এটা, সো ওটার হায়ারার্কি সাজাইলে ফার্স্ট উপর থেকে 2.75, তারপরে এটা থাকবে, তারপরে এটা 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 সব। আর তোমার বাম পাশে সবসময় প্লাস থাকে, বাম পাশে প্লাস থাকে, ডান পাশে মাইনাস থাকে, এটার পিছনে অনেক কাহিনী টাহিনী আছে, কিন্তু মানে কেন প্লাস হইলো কেন মাইনাস হইলো অনেক কাহিনী আছে, এখন আমি আসলে কাহিনী বলতে চাই না। এই এখনই মিটিং শেষ হয়ে যাবে কিন্তু। হ্যাঁ সেটাই। আম, এই আমাদের পিসিএ, প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস। সো ওরে বেটা আর কয়েক সেকেন্ড বাকি আছে। ওরে ভাই এটা কত আর কত আছে দেই, আরে আল্লাহ কেবলমাত্র আমরা 60 আর 30 একটা হয়ে কাজ যাবে। করতে পারো, নতুন একটা মিটিং এ আইতে পারো, বা এইটা করতে পারো, নাইলে বাদ রাখতে পারো, বাকি থাকুক এটা, বাদ থাকুক, ওই এটা এই লেকচারটা অনেক বড়, সেটা যদি না বড় বুঝ। বড় হ্যাঁ, এইটা একটু হলে টাইম নিয়ে এই আর কয়েক সেকেন্ড বাকি, 5 সেকেন্ড বাকি, গেলে 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 গেলে